তাদের ছবি দেয়া আছে ফেসবুকে। সো অবশ্যই ভিজিট করুন এবং চলে যান www.facebook.com/radio.futi and www.facebook.com/bothfm.russell। চলে যাব আমাদের আজকের অতিথির কাছে। আমাদের প্রথম অতিথি, আপনার নামটা একটু বলবেন প্লিজ, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। আসসালামু আলাইকুম লিসেনার্স, রাসেল ভাইকে অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আচ্ছা, আপনি যদিও প্রথম ঘটনা অন্য কিছু শেয়ার করতে চাচ্ছিলেন, বাট আমি বলবো যে সারা দেশে এই যে এখনো বন্যার অবস্থা চলছে এবং বন্যা পরিস্থিতি নিয়ে আমরা বেশ উদ্বিগ্ন, তাই না? তো মানে এই যে কয়েকদিন আগে পর্যন্ত আমরা বেশ হুলস্থুল একটা সময় গেছে আমাদের দেশে। তো আমার মনে হয় যে রিলেভেন্ট হবে যদি বন্যা নিয়ে আপনার ঘটনাটা আপনি প্রথমে বলেন আমাদেরকে। থ্যাংক ইউ লিসেনারদেরকে ধন্যবাদ ভূত এফএম এর সাথে থাকার জন্য। আমি প্রথম যেই ঘটনাটি শেয়ার করতে চাচ্ছি, এই ঘটনাটি আসলে আমি শুনেছি ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার শিরগ্রাম ইউনিয়নের উথলি নামক একটা গ্রাম। আমি 2000 সালের দিকে, অনেক ছোট ছিলাম তখন, আমার এক মামার সাথে ওনাদের বাড়িতে বেড়াতে যাই। তো ওই সময়টা অবশ্য মানে বন্যার সময় ছিল না, কিন্তু উনি আমাকে ওই একটা জায়গাতে মানে আমাকে নিয়ে হাঁটছিলেন এবং বলছিলেন যে এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটি যখন বর্ষাকালে যখন নদীতে পানি আসে তখন এই জায়গাটা দেখে মনে হয় বিশাল এক সমুদ্রের মতো। আমি তখন ওইখানে এত শুষ্ক অবস্থা থাকে, এমনি সময় দেখে বোঝারই উপায় থাকে না যে তখন মানে বর্ষাকালে এখানে এরকম অবস্থা হয়। তো উনি আমাকে বললেন যে 88-র যে বন্যাটা হয়েছিল ওই সময় এখানে একটা অদ্ভুত রকমের ঘটনা আছে। তো আমি যে ঘটনাটি শুনেছিলাম সেটি আমি আপনাদেরকে বলতে চাচ্ছি। সেটি হচ্ছে 88-র বন্যা যখন হয়েছে তখন ওই এলাকা তো মানে সারা বাংলাদেশই তো মানে বন্যা কবলিত হয়ে গেছিল প্রায়। তো ওই এলাকাটিতে প্রচুর মাছ পাওয়া যেত, যেই অঞ্চলের ঠিক যেই স্থানটির কথা আমি বলছি, ওই বন্যার সময় প্রচুর মাছ পাওয়া যেত। এই জন্য লোকে অনেকে মানে বিভিন্ন ধরনের জাল, মানে মাছ ধরার যত ধরনের আইটেম আছে পুরো এলাকা জুড়ে বিভিন্ন জায়গায় জায়গায় সেটা ফিট করে রাখতো। হঠাৎ একদিন দেখা গেল সকালে যারা রাতে মাছ পেতে রাখে, মানে ওই জিনিসগুলো পেতে রাখে, জাল বা অন্য জিনিসগুলো, সকালে দেখে সব তছনছ করা, সবকিছু মানে অনেক দূরের থেকেও মানে তছনছ করা। সবাই খুব অবাক হয়ে যায় যে মনে করেন নিশ্চয়ই বড় আকৃতির কোনো মাছ হবে এটা। কিন্তু তারা সারা রাত ধরে মানে ট্যাটা বলি আমরা, যেটা অনেকে তো এটার সাথে পরিচিত থাকবেন, যে সামনের দিকে চোখা চোখা কয়েকটা জিনিস আছে বাঁশের সাথে লাগানো থাকে, ট্যাটা বলি, এটা মাছ ধরে অনেকে আর কি। অনেকেই ট্যাটা নিয়ে ঘুরে পেয়েছেন, কিন্তু এই জিনিসটা কেউ দেখা পায় না। কিন্তু সকাল হলেই দেখে যে সবকিছু তছনছ, মানে অদ্ভুত ব্যাপার। তো ওই গ্রামের একজন সাহসী লোক, তো উনি চিন্তা করলেন যে আমি এটাকে দেখবো এটা কি। উনি ওই ঠিক অনেক মানে পানির যে মাঝখানে একটা মাচাল তৈরি করলেন বাঁশ দিয়ে, মানে থাকার জায়গার মতো করে তৈরি করলেন। উনি চিন্তা করলেন আমি এখানেই থাকবো, এখান থেকেই আমি দেখবো এসব জিনিসটা। তো উনি সেখানে থাকেন, রাতের বেলাও মোটামুটি নৌকা নিয়ে ঘুরে বেড়ান। কিন্তু সকালে অ্যাজ ইউজুয়াল যেটা, ওই সব কিছু তছনছ অবস্থা। উনি এরকম 2-3 দিন পরে একদিন কাঙ্ক্ষিত সুযোগ আসলো যে আসলে এই জিনিসটা কি সেটা দেখার জন্য। উনি একটা মানে বড়শি পেতেছিলেন, বড় আকৃতির বড়শি। তো বড়শি পাতার পর উনি বড়শি নিয়ে বসে আছেন, হঠাৎ করে বড়শিতে খুব শক্ত টান অনুভব করলেন উনি। তো উনি মনে করলেন এটা মনে হয় বড় আকৃতির কোনো মাছ হবে। উনি টানাটানি শুরু করলেন, কিন্তু উনি খেয়াল করলেন যে বেশ অনেক দূরে, মানে তার থেকে হয়তো 30-40 হাত দূরে পানি পাক খাচ্ছে, খুব ভয়ঙ্কর ভাবে পাক খাচ্ছে। তো উনি এটা দেখে ভয় পেলেন যে এইখানে তো পানি পাক খাওয়ার কথা না। পানি পাক খায় যেখানে মানে নদীর স্রোত প্রবল থাকে সেখানে হয়তো পানি পাক খেতে পারে, এই জায়গাটা তো আসলে পানি পাক খাওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু এখানে পানি পাক খাচ্ছে কেন? কোনো বড় ধরনের মাছও তো এরকম পানি পাক খাওয়াতে পারবে না। তো উনি সাহসী ছিলেন যদিও, তারপর একটু ভয় পেলেন। উনি যে বড়শিটা টান অনুভব করছিলেন, হঠাৎ করে দেখলেন এই টানটা অনুভব হচ্ছে না, কিন্তু বড়শিটা ওই বড়শির অপোজিট পাশে, যেটা মানে কোন একটা মাছ ওই পাশে আছে এটুকু উনি ফিল করছিলেন। কিন্তু প্রচন্ড টান, যেমন মাছ ধরলে মাছ ছোটাছুটি করে, টেনে উঠাতে হয়, এরকম টান অনুভব করছিলেন না। এই কিছুক্ষণ পর হঠাৎ করে খেয়াল করলেন মনে হচ্ছে ওনার দিকে একটা ঢেউ এগিয়ে আসছে, ওনার দিকে একটা ঢেউ এগিয়ে আসছে। ঢেউ আসতে আসতে ঠিক ওনার ওই মাচালের কাছে এসে ঢেউটা থামার পর হঠাৎ করে উনি যে জিনিসটা দেখলেন, আসলে শুধু উনি কেন, আমরা কেউ এটা আসলে বিশ্বাসই করতে পারবো না যে ধরনের কোনো ঘটনা ঘটে। মানে হঠাৎ করে উনি দেখলেন পানির মধ্য থেকে বোয়াল মাছ আকৃতির, বিশাল আকৃতির একটা মাথা মাছ, কিন্তু আমাকে বলেছে বোয়াল মাছ আকৃতির, বোয়াল মাছ জাতীয় কিছু একটা হবে আর কি, বিশাল আকৃতির একটা বোয়াল মাছের মতো। সেটা উপরে মানে তার শরীরের একটা মানে অর্ধেক অংশ ভাসিয়ে ওই লোকটার মাথা বরাবর উঠে এসেছে। উঠে এসে তার দিকে তাকে খুবই বিদঘুটে মানে শব্দে
হেসে দিয়েছে ওই মাছটি। আচ্ছা, আমি অবশ্যই এই ঘটনাটা বলতে বলিনি, আমি বলেছিলাম যে বন্যার সময় মাটি কাটার ঘটনাটা। ও আপনি মাছ ধরার ঘটনায় চলে গেছেন। আচ্ছা এনিওয়েজ, আচ্ছা শেষ করে ফেলি আমরা এই আচ্ছা ঘটনাটা। হ্যাঁ, তো উনি ওই দৃশ্য দেখার পরে ওই মাছটি ওনাকে বলেছিল যে তুই তো আমাকেই ধরতে এসেছিস, আমাকেই দেখতে এসেছিলি, তো দেখা হয়েছে। তখন উনি আর কোনো কথা বলতে পারেনি, উনি ওইখানে ফেইন্ট হয়ে যান। পরদিন তো প্রচন্ড মানে জ্বর, কয়েকদিন টানা জ্বরে উনি লোকদেরকে বলেন যে এই ঘটনা এখানে ছিল। তো কয়েকদিন জ্বরের পরে উনি মারা যান, কিন্তু তারপরে কিন্তু ওইটাকে আর কখনো দেখা যায়নি। তো থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি একটা আমাদের মেইলে, এবং একটা ইমেইল আছে, সেই ইমেইলটা আমরা পড়বো। তো যিনি লিখেছেন বেশ লম্বা ইমেইল, এবং সবগুলো শব্দ ইংরেজিতে লেখা, সো বুঝতেই পারছেন যে একটু পড়তে একটু আমাদের মানে কি বলবো ঝামেলা হলেও একটু সময় নিয়ে পড়তে হলো। আপনারা ধৈর্য দিয়ে শুনবেন আশা করি। এবং পড়ছি ঠিক যেভাবে উনি লিখেছেন। প্রিয় রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি মাসুম খান, স্কটল্যান্ডের এডিনবার্গ হসপিটালের ডিপার্টমেন্ট অফ সাইকোলজি, এবং এবং এটাতে তিনি পড়েন, এবং এবং তিনি বলছেন যে লাস্ট 2 ইয়ার্স ধরে আমি এখানে আছি। সো স্টুডিওতে আসা আমার জন্য ইম্পসিবল, বাট দেশে বেড়াতে আসলে ইনশাল্লাহ স্টুডিওতে আসবো। ভূত এফএম আমার খুব প্রিয়। টাইম ডিফারেন্সের কারণে রেকর্ডেড ভূত এফএম এপিসোড গুলো ডাউনলোড করে আমি শুনি। আজকের ঘটনাটা ভয়ঙ্কর না হলেও আমার কাছে খুবই ইউনিক অ্যান্ড সারপ্রাইজিং, এবং এই ঘটনাটা আমি কলিগ জিম জনসন তার কাছ থেকে শুনেছি, তার পারমিশন নিয়ে আপনাদের কাছে শেয়ার করছি। ভালো লাগলে প্লিজ পড়ে শোনাবেন, বাংলা ওয়ার্ডে ইংলিশ লেখার জন্য সরি। আচ্ছা, এটা কি অডিও ক্লিপ প্লে করা হয়েছে? আচ্ছা, তাহলে আমরা এটা না পড়ি, আমরা অন্য কিছু একটা পড়ি তাহলে। এবং আমি তাহলে বাড়ির ঘটনাতে সরাসরি চলে যাই, এবং এটা অডিও ক্লিপ অলরেডি আমরা যেগুলো শুনেছি, আমরা চলে যাচ্ছি বাড়ির ঘটনায়। এবং এই বাড়ি নিয়ে আপনারা দেখেছেন যে আমরা ফেসবুকে পোস্টও দিয়েছি যে 2 জায়গায় 2 রকমের বাড়ি আছে, এবং 2টা বাড়ির অবস্থান 2 জায়গায়, কিন্তু বাড়ি দুটোর মধ্যে একটাই মিল, সেটা হচ্ছে দুটো বাড়ি হন্টেড। তো আমি জানি না যে কোন বাড়িটা দিয়ে শুরু করবো, আর যে কোনো একটা দিয়ে আগে শুরু করছি। এবং এটা আমাদের একজন লিসেনার পাঠিয়েছেন। এবং একটা ঘটনা হচ্ছে যে দুটো বাড়ি একটা দেশে এবং একটা বিদেশে, কিন্তু যারা পাঠিয়েছেন তাদের মধ্যে একজন মানে কি বলবো যে বিদেশের ঘটনা, সেটা ঠিক আছে। আর একজন যিনি লিখেছেন দেশের বাড়ি, কিন্তু তিনি লিখেছেন বিদেশ থেকে। সো দুটো ঘটনার মধ্যে এখানেও একটা মিল। তো আমরা পড়ে ফেলি। প্রথম যে ঘটনাটি, সেই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন ইনাম, এবং তিনি কানাডা থেকে পাঠিয়েছেন আমাদেরকে এই ঘটনাটি। আমরা সেই ঘটনাটি শুনে আসব, এবং এই বাড়িটির ছবি আপনারা দেখতে পারবেন, যে বাড়িটি পুরনো বাড়ি অপেক্ষাকৃত এবং বাংলাদেশে অবস্থিত, সেই ঘটনাটা আমরা পড়ছি। আশা করি অনেক ভালো আছেন, এবং আমি জানি আপনি সব সময় ভালোর দলে। আমি ইনাম, ভূত এফএমের রেগুলার লিসেনার হিসেবে আমার মেইন পরিচয়, আর আমি থাকি কানাডাতে। আমি অনেকটা অ্যাডিক্টেড এর মতোই ভূত এফএম শুনে থাকি। যখন আমি কাজে বা গাড়িতে থাকি, জীবনটা অনেক রহস্যময়, তাই যখন সবার সাথে শেয়ার করার ঘটনা শুনি, নিজের জীবনে ঘটে যাওয়া অনেক ঘটনা মনে পড়ে যায়। আজ অনেক কষ্টে টাইম বের করলাম নিজের ঘটনা শেয়ার করার জন্য। প্লিজ ভালো লাগলে শেয়ার করবেন। তখন 1998 সালের ডিসেম্বর লাস্ট চলছে। আমি ফাইনাল এক্সাম শেষ হবার পর ছুটি কাটাতে নানার বাড়ি গেছি। আমার নানা তখন অনেক সিক, এবং তিনি অসুস্থ ছিলেন, তাই নানার সাথে নানার সাথে ঘরে বসে আমরা সব কাজিনরা আড্ডা মারতাম, যাতে নানাও একটু নাতি নাতনিদের সাথে টাইম পাস করতে পারেন। আমার তখন সেকেন্ড ডে নানার বাড়িতে। আমার নানার একজন হিন্দু ক্লোজ ফ্রেন্ড ছিলেন, আমরা তাকে নীরেশ নানা বলে ডাকতাম। ছোট থেকে ওনাকে দেখে আসছি, এবং রুমে ঘন্টার পর ঘন্টা আড্ডা মারতাম আমরা, কিন্তু আজ 2 দিন থেকে দেখতে পেলাম না তাকে। আমি নানাকে জিজ্ঞেস করলাম যে নীরেশ নানাকে দেখছি না কেন। নানা বললেন, ও তো আর নেই, আমাদের ছেড়ে চলে গেছে বলে নানা ডুকরে কেঁদে ফেললেন। আমার মনটা খারাপ হলো, তাই কথা আর না বাড়িয়ে বের হয়ে গেলাম। নীরেশ নানা থাকতেন কয়েকটা বাড়ি পরেই। ওনার বাড়িটা ছিল প্রায় 100 বছরের পুরনো। দেয়াল ভেদ করে উঠে চলছে সব পরগাছা আর বট গাছের চারা।
ওই ভুতুরে বাড়িটাতেই থাকতেন নীরেশ নানা, কারণ ওটা ছিল ওনাদের 14 পুরুষের সম্পত্তি। আজ বাড়িটা হয়ে গেছে আসল ভূতের বাড়ি। বাড়ি থেকে বের হয়ে হাঁটতে থাকতাম পুকুরের দিকে। ওই তো দেখা যাচ্ছে সেই বাড়ি। হাঁটতে থাকলাম পুকুরের দিকে, ওই তো দেখা যাচ্ছে সেই বাড়ি। কিছু দূর যাওয়ার পর দেখা হলো এক খালার সাথে। জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছিস? নীরেশ দার বাড়ির পাশ দিয়ে যাবি না। আমি অনেক অবাক হয়ে জিজ্ঞেস করলাম কেন? খালা বললেন, বাড়িটা পুরনো, সুবিধার না, আর সাপ খোপের আড্ডা। আমি বললাম, ভয় দেখাচ্ছ খালা? খালা বললেন, যা বলছি শোন। নীরেশদের একা থাকতো, তাই যেদিন হার্ট অ্যাটাক করে আমরা কেউ বুঝতে পারিনি, আর লাশ পাওয়া যায় 2-3 দিন পর। কোনো ফোন ছিল না, ছেলে পর্যন্ত খবর রাখতো না। তাই অনেকে বিশ্বাস করে যে নীরেশদাকে দেখা যায় এবং সে সাদা গেঞ্জি আর ধুতি পরে সবার সামনে আসে। তো আমার গায়ে কাঁটা দিয়ে উঠলো খালার কথা শুনে। যাই হোক, আমি মাথায় নিলাম না ব্যাপারটা। তখন সন্ধ্যা 7টার মতো বাজে। ভাবলাম স্মৃতি হিসেবে দেখে আসি একবার। ভয়ের চেয়ে বেশি মন খারাপ ছিল, তাই এগিয়ে গেলাম বাড়িটার দিকে। হঠাৎ দেখলাম একটা ছোট্ট খরগোশের বাচ্চা লাফিয়ে জানালা দিয়ে বাড়ির ভেতরে ঢুকে গেল। আমার মনে পড়ে গেল নীরেশ নানা অনেক খরগোশ পালতেন। তার মানে ওনার খরগোশগুলো এখনো বাড়িতেই থেকে গেছে। ভাবলাম, খরগোশ আমার অনেক প্রিয় একটা প্রাণী, তাই ভাবলাম দেখি কই গেল। বলেই জানালা দিয়ে বাড়ির ভেতরে উকি মারলাম। অন্ধকার নেমে গেছে, তাই আবছা আলোয় কিছু দেখা যাচ্ছিল না, আর বাজে একটা গন্ধ পেলাম ভেতর থেকে। ভাবলাম দেখি মেইন ডোরটা খোলা কিনা। মনে করেই একটা ধাক্কা দিলাম দরজায়, আর দরজাটা খুলে গেল। গায়ে একটা গরম বাতাস বয়ে গেল। হালকা আলোয় দেখলাম প্রায় গোল হয়ে বসে আছে, আর একে অপরের দিকে তাকিয়ে আছে এবং কান খাড়া করে। দেখলাম ওদের সামনে কিছু খাবারও আছে। আমি অবাক হলাম, কেউ তো এদিকে ভুলেও আসে না, তাহলে খেতে দিচ্ছে কে? আমি ওপরে ছাদের দিকে তাকালাম, কিছুই নেই। খরগোশগুলো আবার তাকালো আরেক দিকে। পুরন বাড়ির উঠান থেকে 4টা দালানের ছাদ দেখা যায়। এবার আমি ফলো করছি খরগোশগুলোকে। ওদের চোখ একটা খেজুর গাছের দিকে। আমি খেয়াল করলাম কিছু একটা সরে গেল গাছটার মাথার ওপরে। আমি এইবার একটু ভয় পেয়ে গেলাম। ভাবলাম খালার কথা মাথায় ঢুকে যাওয়াতে ভুল দেখছি। আবার খরগোশগুলোর দিকে তাকালাম। ওরা এক দৃষ্টিতে এবার আমার মাথার ওপরে তাকিয়ে আছে। আমি নিস্তব্ধ হয়ে গেলাম, আর আমি আর চোখে দেখার চেষ্টা করলাম। আমার আর মনে মনে দোয়া পড়তে থাকলাম। আবছা ভাবে দেখলাম একটা সাদা অবয়ব আমার পেছনে বাম পাশে এসে থামলো। আমার মাথা তখন ঘুরছে, আর গা গুলিয়ে বমি আসছে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। হঠাৎ শুনতে পেলাম অনেক ঘুমিয়ে ঘুমিয়ে সাদা অবয়বটা বিড়বিড় করছে। কিছু একটা মন্ত্রের মতো পাঠ করছিলেন তিনি। আমি সব অন্ধকার দেখি আর পড়ে যাই মাটিতে। পরে নিজেকে আবিষ্কার করি আমার নানার পাশের রুমে। সব কাজিনরা ঘিরে বসে আছে। ওরা এত ভয় পেয়েছিল যে আমাকে সাপে কামড়েছে বোধ হয়, কিন্তু আমার জাস্ট হাত কেটেছে পড়ে গিয়ে। গায়ে অনেক জ্বর ছিল। খালা আসলেন রুমে আর বললেন, আমি জানতাম তুই যাবি, আর আমি তোকে মানা করেছিলাম। আমার মামা আমাকে ওই বাড়িতে খুঁজে পায় এবং আমার খালার মাধ্যমেই সেটা পায়। আর আমার নানাকে আমি বললাম সব। আর নানা আমাকে ঠান্ডা গলায় বলল, নীরেশ কখনো চাইনি এই বাড়ি ছেড়ে যেতে। ও বলেছিল হিন্দু হলেও ওকে যাতে শ্মশানে না পুরানো হয়, ওকে যেন ওই বাড়িতেই কবর দেয়া হয়। কিন্তু ওটা তো ইমোশন, আর ছেলের ওপর রাগ ছিল। তার ছেলে লাশ নিয়ে যায় 3 দিন পর হসপিটালের মর্গ থেকে। শান্তি পায়নি রে, ও শান্তি পায়নি বলে নানা কেঁদে দিলেন।
তারপর বললেন, তোকে বলবো, কাউকে বলিস না। আমি এখনো দেখি কিছু কিছু রাতে ঘুম ভেঙে যায়। নীরেশ যে চেয়ারটায় বসতো ওইখানে আচ্ছা কেউ যিনি বসে আছে। আমি কোথাও বললাম না, তাকিয়ে থাকলাম চেয়ারটার দিকে। আজ আজও গা কেঁপে ওঠে চিন্তা করলে। ওই বাড়িটা আজ পর্যন্ত বিক্রি হয়নি, এখনো পুরোই পরিত্যক্ত। এই ছিল ঘটনা যা আমি কখনো ভুলতে পারবো না। থ্যাংক ইউ লিসনার্স অ্যান্ড থ্যাংক ইউ রাসেল ভাই ফর গিভিং মি দ্য অপরচুনিটি টু শেয়ার। এবং আমাকে আপনারা তো সবাই দেখেছেনই যে আমরা অলরেডি ফেসবুকে এই বাড়িটা দিয়ে দিয়েছি, এবং এই বাড়িটা ঘটনা শোনার পরে কয়জন দেখেছেন আমি জানি না, বাট বাড়িটা ভালো করে দেখুন। এই বাড়িটার ভেতরে আমি হলে হয়তো ঢুকতাম না। এই পরিত্যক্ত বাড়িটায় ঢুকলে হয়তো মানে ঢোকার আগেই গা শিউরে উঠবে, কিন্তু যিনি লিখছেন তিনি ঢুকেছিলেন। এবং এই বাড়িটা অনেক পুরনো একটা বাড়ি, দেখতেই পাচ্ছেন, দেখে মনে হয় না যে এখানে কখনো কোনো মানুষ ছিল। এবং আমার মনে হয় যে বাড়িটা এখনো দেখলে আপনি দেখবেন চারপাশে রোদ থাকলেও ভেতরে কেমন ছায়া ছায়া, গাছগুলোর জন্য বা বাড়িটার যেভাবে বানানো হয়েছে সে কারণেও হতে পারে। এবং যেহেতু দেয়ালের রঙগুলো অনেক পুরনো হয়ে গেছে সে কারণে ভেতরটা একটু অন্ধকার অন্ধকার লাগতে পারে। আমার মনে হয় পুরো ঘটনাটা আরো একবার আপনার মনে পড়ে যাবে, আপনার শরীর কাঁটা দিয়ে উঠবে। আমরা চলে যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে, বিরতির পরে আবারও ফিরে আসছি। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, এবং আমি বিরতি থেকে ফিরে এসে আপনাদের SMS এবং ফেসবুকের কিছু কমেন্ট পড়ছি। ওয়েলকাম ব্যাক। সময় রেডিও পয়েন্ট চলছে এই মুহূর্তে ভূত FM, এবং আপনারা জানেন যে নাইট কামস লাইভ উইথ গ্রামীণ ফোন, এবং আমরা 6 বছর পরে আজকে প্রথম এপিসোড। তার কাছে স্টোরি অসম লেগেছে। হিমেল চৌধুরী আমাকে লিখেছেন যে লিসনিং অ্যান্ড এনজয়িং দ্য শো, অসম প্রোগ্রাম। আমাদেরকে MD আজিম লিখেছেন কুমিল্লা থেকে। এছাড়া আমাদেরকে জুয়েল রানা আমাদেরকে লিখেছেন জয়দেবপুর থেকে। ইমু আমাদেরকে লিখেছেন MD ইমরান শেখ, শুনছেন তিনি আমাদেরকে। শাহান খিলগাঁও থেকে আমাদের সাথে লিখেছেন। ইদিতা ময়মনসিংহ থেকে আমাদের সাথে রয়েছেন। সুবায়া তুষি আমাদের সাথে রয়েছেন কুষ্টিয়া থেকে। হিমেল পান্ডে গুলশান 2 থেকে আমাদেরকে শুনছেন। অপি শেখ আমাদেরকে শুনছেন। গোলাম রাব্বি ফ্রম মিটফুড ঢাকা। সুপ্তি নেত্রকোনা থেকে আমাদের সাথে রয়েছেন মিশন বাংলা বাজার গাজীপুর থেকে। অনামিকা আমাদের সাথে রয়েছেন ফরিদপুর থেকে। আরাফাত উত্তরা থেকে আমাদের সাথে আছেন। হাসান খান সিলেট থেকে আমাদের সঙ্গে রয়েছেন। জয় শ্যামলী থেকে আমাদের সঙ্গে রয়েছেন। হিমল চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন গাজীপুর থেকে। রাফি আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের সাথে রয়েছেন গৌরব ময়মনসিংহ থেকে। জিলান হাসনাত আমাদের সাথে রয়েছেন নাটোর থেকে। ফাহিম অলকা ফুলতলা থেকে আমাদের সাথে রয়েছেন। শুভ গাইবান্ধা থেকে আমাদের সাথে রয়েছেন। অনামিকা ফরিদপুর থেকে আমাদের সাথে রয়েছেন। এছাড়া দেখতে পাচ্ছি শাহেদ মোহাম্মদপুর থেকে আমাদের সাথে রয়েছেন। সোনিয়া চট্টগ্রাম থেকে। ইমরান বাগেরহাট থেকে। সিমিন আমাদের সাথে আছেন। আমাদের সাথে রয়েছেন হাসিব হাওলাদার। এছাড়াও রাকিব আমাদের সাথে আছেন খুলনা থেকে। রাকিব হাসান সজীব। এছাড়াও খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন আমাদের সাথে রয়েছেন। এবং আমাদের সাথে রয়েছেন রকি ফ্রম ইস্ট গোয়ান ঢাকা। এবং আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি এছাড়াও আরাফ উত্তরা থেকে। লাস্ট স্টোরি ওয়াজ উইয়ার্ড, তিনি তাই লিখেছেন। এছাড়াও দেখতে পাচ্ছেন রানা ময়মনসিংহ থেকে রয়েছেন, এবং আমাদেরকে বলছেন আপনাদের অরিজিনাল পেজের লিঙ্কটা একটু বলবেন। আমি অনেকবার বলি, একটু আগে বলেছি, আরো একবার বলে দিচ্ছি, লিখে নিন www.facebook.com। এটুকু তো আপনাকে স্পেলিং বলে দিতে হবে না, বাকিটা হচ্ছে facebook.com/bhoothfm.russell BHOOTFM.RUSSELL। আমার যারা মোটামুটি একটু ডাউট করেন বা ভাবেন যে আচ্ছা এরপরেও কি আসলে আসল পেজটা আসবে, এত ডাউট রাখবেন না। জীবনে আসলে এত সংশয় নিয়ে বাঁচা যায় না। এবং এটা আপনি যদি আপনাকে যেটা বললাম সেটা টাইপ করে আপনি যদি আপনি সেই পেজে যান, সেটাই রিয়েল পেজ। এটাতে ভুল হওয়ার কোনো চান্স নাই। এত সংশয় রাখবেন না। সন্দেহ প্রবণতা আপনাকে অনেক সময় পিছিয়ে ফেলতে পারে। যাই হোক, আমরা চলে যাবো আমাদের প্রথম অতিথির কাছে। তার যে ঘটনাটা, সেই ঘটনাটা আমরা আসলে শুনতে চেয়েছিলাম না। আমি অন্য একটা ঘটনার কথা বলছিলাম, এবং চারিদিকে বন্যা এবং ওই রিলেটেড একটা ঘটনা ওনার কাছ থেকে আমরা শুনে আসবো। চলুন শুনি আপনার ঘটনা, এবং আপনার নামটা আরো একবার বলবেন।
আসসালামু আলাইকুম লিসেনার্স, আফনান এগেইন। রাসেল ভাই, এখন যে ঘটনাটি মানে যেটা শুরুতেই আর কি বলতে চেয়েছিলাম আর কি, সেটা এখন শুরু করতে চাচ্ছি। আমি 2000 সালের দিকে মানে আমি যে একটা মাদ্রাসায় পড়তাম রাজবাড়িতে, তো আমার উস্তাদদের সাথে আমি বিশ্ব ইজতেমায় যাই 2000 সালে, যখন আমি ছোট ছিলাম। তো বিশ্ব ইজতেমায় যাওয়ার পর ওখানে তো প্রচুর লোক থাকে এবং ওখানে যেই অজু বা গোসলের প্রচুর ভিড় থাকে, আপনারা জানেন সবাই ওখানে কি অবস্থা থাকে। তো আমি গভীর রাত্রে মানে আমার একটু ওয়াশরুমে যাওয়ার দরকার হয়, তখন আমি গভীর রাত্রে ওখানে যাই। যাওয়ার পর হঠাৎ করে এক মুরব্বী, আমি যখন অজু করি, হঠাৎ করে এক মুরব্বী আমাকে বলছে যে, বাবু আমার এই পাত্রে একটু অজুর পানি ভরে দিবা? আমি বললাম হ্যাঁ অবশ্যই। দেখলাম যে লোকটা বেশ বয়স হবে কত, মানে 70-80 এরকম বয়স হবে। তো আমি ওনাকে অজুর পানি ভরে দিলাম, উনি অজু করলেনও, একটু দূরে অজু করলেন, করার পর আমাকে ডাক দিলেন হাতের ইশারায়। আমি কাছে গেলাম, তখন আমার পরিচয় জিজ্ঞেস করেন, নাম কি, কি করো, এরকম বিভিন্ন কথা জিজ্ঞেস করেন। আমি ওনার সাথে বেশ একটু বলবো আপনার বাড়ি কোথায়। তো উনি বললেন যে আমার বাসা আশেপাশেই, কিন্তু কোথায় এক্স্যাক্টলি বলেননি, আমার বাসা আশেপাশেই। তো উনি বললেন যে আহ বাবু শোনো, তোমাকে একটা গল্প শোনাই আমার। আমি বললাম ঠিক আছে বলেন, কি গল্প? তখন উনি ওনার একটা গল্প শোনালেন, সেই গল্পটি আমি আজকে লিসেনারদের কাছে শেয়ার করতে চাই। কিন্তু গল্পের পার্ট আছে দুটি একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। প্রথম পার্ট যেটা, ঘটনাটি আমি প্রথমে যাব। উনি আমাকে বললেন যে উনি চর অঞ্চলের, দুর্গম এক চর অঞ্চলের একটা মসজিদে উনি একটা ইমামতির চাকরি পান। উনি সেখানে ইমামতি শুরু করেন। কিছুদিন যেতে না যেতেই চলে আসে বর্ষাকাল। মানে পদ্মার এখন যে অবস্থা, এখন তো অনেক শান্ত, কিন্তু ওই সময়ের যে পদ্মা তো অনেক উত্তাল ছিল। তো পদ্মায় তখন ওই বর্ষাকালে ভাঙন শুরু হয়ে যায়। মানে উনি যে অঞ্চলে ছিলেন, মানে ব্যাপক ভাঙন শুরু হয়ে যায়, মানে দিনে প্রচুর এলাকা সমুদ্রে মানে নদীতে বিলীন হয়ে যাচ্ছিল। তো এই অবস্থা দেখে সবাই মানে ওখানে যারা মুরব্বীরা ছিলেন বললেন যে আমাদের তো, আমরা ভাঙন দেখেছি কিন্তু এরকম ভাঙন তো দেখি নাই, এত ভাঙন হতে পারে। তখন কি করা যায়, কি করে আল্লাহর কাছে দোয়া করার, কিন্তু কোনো লাভ হচ্ছে না। তখন ইমাম সাহেব যিনি, উনি উনি বলছেন যে আমার কাছে লোকেরা বলল, তখন আমি চিন্তা করলাম এদেরকে একটা বুদ্ধি দেই। তখন উনি তাদেরকে বললেন যে তোমাদের মধ্য থেকে একজন সাহসী লোক আমার কাছে এনে দাও, যে ভয় পাবে না কোনো কিছুতেই। তখন একজন লোক, খুব উচালম্বা একজন লোক এসে বলল, হ্যাঁ আমি ভয় পাবো না, আপনি যে কাজ করতে বলবেন সেটাই। তখন উনি বললেন যে আমি তোমাকে একটা চিরকুট একটা চিরকুট লিখে দিব, তুমি নৌকা নিয়ে মাঝ নদীতে চলে যাবা, ওখানে দেখবা যে প্রচন্ড আকারে পানি পাক খাচ্ছে, তুমি নৌকার থেকে নেমে সাঁতরে ওই পাকের মধ্যে চলে যাবা। তখন ওই লোক সবাই শুনে বলছে যে আপনি তো একটা লোককে নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন, তো এটা কি করা ঠিক হবে? তখন উনি বললেন, ইমাম সাহেব উনি বলছেন, তখন আমি বললাম যে কোনো সমস্যা হবে না, ও যদি সাহস করে কাজটা করতে পারে কোনো সমস্যা হবে না, বরং ভালোই হবে। তখন ওই লোকটি কিছুক্ষণ আমতা আমতা করলেও পরে বলেন ঠিক আছে আমি যাব, সাহস করে বললেন আমি যাব। তো নদীর ধারে উৎসুক লোকের ভিড়, কি হয়, মানে দিনের বেলা, দিন দুপুরে এই কাজ হচ্ছে, অনেকে দাঁড়িয়ে আছে। ওই লোকটি ওই চিরকুটটি হাতে নৌকা নিয়ে আস্তে আস্তে ওই পানির পাকের দিকে যেতে থাকে। যাওয়ার পরে ওনারও সাহস হচ্ছিল না ওই পানির পাকের কাছে যাওয়া। যাই হোক, কিছুক্ষণ 7-5 ভেবে অবশেষে উনি ঝাঁপ দিলেন সেখানে। তো ঝাঁপ দেওয়ার পরে যে ঘটনাটা ঘটেছে সেটি আমরা জেনেছি উনি উঠে আসার পরে। উনি ঝাঁপ দেওয়ার পরে যে উঠে আসার পর যেটা বলেছিলেন সেটা হচ্ছে, উনি ঝাঁপ দেওয়ার সাথে সাথে দেখলেন নিচে কোনো পানি নেই, বরং উনি দেখছেন অসংখ্য লোক, মানে বড় বড় জুব্বা পরা দাড়িওয়ালা লোক, ওনারা কোদালাকৃতির কোন একটা অদ্ভুত ধরনের একটা মানে মাটি কাটার জিনিস, এটা হাতল আছে, কোদালের মতোই দেখা যায় কিন্তু ঠিক কোদাল না, এরকম বলেছিলেন। যে এই জিনিস দিয়ে এক গ্রুপ মাটি কাটছে, এক পাশের মাটি কাটছে, আর এক গ্রুপ ওই মাটিগুলোই মানে অদ্ভুত ধরনের একটা ঝুড়িতে করে অপর পাশে নিয়ে ফেলে দিচ্ছে, এই কাজটা হচ্ছে। এবং একজন সর্দার বসে আছেন, উনি ইশারায় দেখাচ্ছেন কিভাবে কিভাবে কোথা থেকে মাটি কাটতে হবে, এবং মাঝে মাঝে বলছেন যে হচ্ছে না, আরো দ্রুত কাটো, কাজ শেষ হচ্ছে না। তখন উনি ওইখানে গিয়ে ওই সর্দারের কাছে গিয়ে লম্বা করে একটা সালাম দিলেন, এবং ওই যেই লোকটা ইমাম সাহেব পাঠিয়েছিলেন, যিনি আমাকে বলছিলেন, উনি বলে দিয়েছিলেন নাকি ওকে যে এরকম নিচে যাওয়ার পর এরকম একটা জিনিস তুমি দেখবা, তার সাথে কথা বলবা, আমার এই চিরকুটটা নিয়ে তাকে দিবা। তখন উনি সত্যি ওখানে গেলেন, ওই লোকটিকে ওই সর্দারকে উনি লম্বা করে একটা সালাম দিলেন। সর্দার সালামের জবাব নিলেন এবং কোনো কথা না বলে ওনার ডান হাতটা বাড়িয়ে দিলেন যে দাও, কি এনেছো দাও, এরকম আর কি ভাব। উনি জানতেন যে কেউ একজন আসবে। তো উনিও হাতের চিরকুটটা তার হাতে দিলেন। উনি হাতের চিরকুটটা হাতে নিয়ে পড়লেন, কিছুক্ষণ পড়লেন। পড়ার পর ওই সর্দার আঙ্গুল দিয়ে ওই কাগজের উপরে কি যেন লিখলেন। মজার বিষয়, ওনার হাতে কোনো কলম ছিল না, কিন্তু আঙ্গুল দিয়ে যে লিখছে, উনি দেখছে যে ওই কালির দাগ হয়ে যাচ্ছে সেখানে কাগজের উপর। দেওয়ার পরে ওটা ভাঁজ করে আবার ওই লোকটার হাতে দিয়ে দিলেন।
এবং হাতে দেওয়ার পরে ওই সর্দার ওই লোকটিকে লম্বা করে একটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম বলেই হাতের ইশারা দিলেন যে চলে যাও। আর কোনো কথা হয়নি তার সাথে, কি ভালো কি মন্দ কেন আসছো কোনো কথা নেই, এই জাস্ট সালামের উত্তর, পাল্টা সালাম, কাগজটা ইশারা দিয়ে নেওয়া আর ফেরত দিয়ে দেয়া এবং ইশারা দিয়ে চলে যাও। আচ্ছা, ওই লোকটি ঠিক যেখানে ঝাঁপ দেওয়ার পরে যে জায়গাটা এসে পড়েছিল, ওনার মনে আছে যে কোন জায়গাটা এসে ঠিক পড়েছিলাম। তো ঠিক ওইখানে যাওয়ার সাথে সাথে হঠাৎ করে উনি নিজেকে আবিষ্কার করলেন উনি ওই নদীর ওই পাকের উপরে ভেসে উঠেছেন। ভেসে ওঠার পর দেখলেন যে দূরে ওনার নৌকাটা এই স্রোতেও এক চুল নড়ে নাই, ঠিক যেইখানে নৌকাটা ছিল ওইখানেই নৌকাটা আছে। আসলে স্রোতে তো এই সময়ের মধ্যে অনেক দূরে চলে যাওয়ার কথা, কিন্তু নৌকাটা এক চুলও নড়ে নেই, ওইখানেই ছিল নৌকাটা। তো উনি আবার নৌকায় উঠলেন, লোকজন দূর থেকে দেখছে যে উনি আবার ভেসে উঠেছে, কিন্তু উনি দীর্ঘক্ষণ যখন নিচে ছিলেন সবাই ইমাম সাহেবকে দোষারোপ করছিল যে আপনি তো এই লোকটাকে মেরে ফেললেন। তখন ইমাম সাহেব বলছে তোমরা ধৈর্য ধরো, কিছুই হবে না। তখন যাই হোক উনি যখন নৌকা আসলেন, নৌকা আসার পর ইমাম সাহেবের কাছে এসে ওই চিরকুটটা দিলেন। ইমাম সাহেব চিরকুটটা খুলে পড়ে উনি আশ্বাস করে বলছিলেন যে ওই এলাকার যারা মুরব্বীরা ছিল যে আপনারা খুবই একটা অন্যায় কাজ করেছেন। তো কি কাজ করেছি আমরা অন্যায় কাজ? বলছেন যে আসলে এই চরটা যখন জাগে আপনারা এই চরের যারা মেইন মালিক ছিল তাদেরকে আপনারা তাড়িয়ে দিয়েছেন, তাড়িয়ে দিয়ে এই চরটা দখল করে আপনারা এখানে বসতি স্থাপন করেছেন এবং তারা যাযাবার হয়ে অন্য এই পাশে নদীর অপর পাশে আরেকটা জায়গায় গিয়ে খুব মানবেতর জীবনযাপন করেছে। তো আপনারা এই অন্যায় কাজটি করেছেন, যার কারণে আপনাদের উপর এই দুর্যোগ নেমে এসেছে। তো এখন কথা হলো এই ঘটনাটি ঘটিয়েছে তারা মুরব্বীরা বলছে এতে তো আরো প্রায় 40-50 বছর আগের ঘটনা, আমরা তো এখানে ঘর বাড়ি করে ফেলেছি, আমাদের গাছপালা, এখানে কত স্কুল আছে, এখন কি করা যায়? তখন বলেন এটা সমাধান আছে। সমাধানটাও কি? এই নিচের যিনি সর্দার উনি লিখে দিয়েছেন এর সমাধান কি। সমাধান হচ্ছে আপনারা যাদেরকে তাড়িয়ে দিয়েছিলেন তাদেরকে খুঁজে নিয়ে আসেন অতি দ্রুত, তাদেরকে মাপ চান তাদের কাছে, এবং তাদের হারানো সম্পত্তি যদি বুঝিয়ে দিতে পারেন কিছু হলেও, তাহলেই এই সমস্যার সমাধান হতে পারে। এখন ওই সময় যারা ছিল মুরব্বীরা তারা তো অনেকেই মারা গেছে, তারপরেও ওনারা যে এলাকায় ছিল নদীর ওই পাশে তারা সেখানে যান, তাদের বংশধররাও যাদের পাওয়া যায় মোটামুটি তাদেরকে ডেকে নিয়ে আসেন। ডেকে নিয়ে আসার পর তাদের কাছে ক্ষমা চাওয়া হয়, মুরব্বীরা ক্ষমা চান যে আসলে অন্যায় করেছি তোমাদের পূর্বপুরুষদের সাথে, আমাদের ভুল হয়ে গেছে, তো তোমরা এইখানে তোমাদের যে ন্যায্য জায়গাটা আমরা সবাই একটু একটু করে ছেড়ে দিব, তোমরা এখানে এসে বসতি স্থাপন করো, অল্প হলেও বসতি স্থাপন করো এবং আমাদের এই দুর্যোগ থেকে বাঁচানোর চেষ্টা করো। তখন ওনারা তাদেরকে মাফ করে দিলেন যে আপনারা যে ভুল বুঝতে পেরেছেন এই জন্য আমরা খুশি, আমরা মাফ করে দিলাম এবং আমরা কিছু হলেও আমরা অল্প কিছু লোক হলে এখানে থাকবো, কারণ আমরাও যেখানে গিয়েছি সেখানে তো বসতি স্থাপন করে ফেলেছি। মজার বিষয় রাসেল ভাই, ওই যে দেখছেন যে মাটি এক পাশ থেকে কেটে কিন্তু ওই অপর পাশে নিয়ে যাচ্ছে, তো অপর পাশে যেখানে নিয়ে যাচ্ছে, যেই পাশটাতে নিয়ে যাচ্ছে, যেই লোকদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল ওই পাশটাতেই তাদের বসবাস। আসলে ওই মাটিটা পরে ওইখানে আবার চর জাগছিল এবং ওনাদের ওই ল্যান্ডটা বাড়বে এরকম একটা অবস্থা ছিল যে যারা বসতি স্থাপন ওই পাশে গিয়ে করেছে তাদের ল্যান্ডটা বেড়ে যাবে এরকম একটা। যাই হোক তারা ক্ষমা করে দিলেন। অদ্ভুত ব্যাপার, যেদিন ওনারা ক্ষমা করে দিলেন ওই সময় থেকে 1 ইঞ্চি পরিমাণ নদী ভাঙে নাই ওখানে, আর ভাঙে নাই, বন্ধ হয়ে গেছে, একদম বন্ধ। এই হচ্ছে রাসেল ভাই গল্পের ফার্স্ট পার্ট। এবার আসি সেকেন্ড পার্ট, কারণ গল্পের ফার্স্ট পার্ট যখন আমি ওনার কাছ থেকে শুনলাম আমার কাছে খুব অবাক লেগেছিল। আমি একটা ছোট মানুষ, এই মুরব্বী আমাকে পেয়ে ধরে একটা উদ্ভট একটা গল্প আমাকে উনি বললেন, আমি খুব বিরক্ত হয়ে এবং আমি এটা একদম ভুলেই গিয়েছিলাম। বছর 3 আগে যারা ফরিদপুরে বাড়ি, তারা ফরিদপুরের একটা উপজেলা আছে, ভাঙ্গা উপজেলা, এটা আপনারা অনেক জানবেন আর কি। তো ভাঙ্গা উপজেলায় জুঙ্গুরদি নামক একটা জায়গা আছে, ওখানে একটা মাদ্রাসা আছে, জামিয়া কাশিমিয়া মাদ্রাসা। তো ওই মাদ্রাসার যিনি মুহতামিম ওনার নাম হচ্ছে মুফতি আব্দুল গফফার সাহেব। প্রতি মাসেই ওনার ওখানে একটা নির্দিষ্ট দিনে মাহফিল হয়, ওনার যারা মুরিদরা আছেন তারা ওখানে যায়। তো আমি আমার বাসা যেহেতু রাজবাড়িতে, তো রাজবাড়ির অনেকে ওনার অনুসারী আছেন, তো একবার ওনাদের অনুসারীদের সাথে আমি 3 দিনের একটা মাহফিল ওখানে গিয়েছিলাম। মাহফিলে যাওয়ার পর তো দ্বিতীয় দিন ওখানে যে গোসল করার জায়গাটা বড় একটা পুকুর আছে, তো গোসল করতে গিয়ে এক লোক অন্যদেরকে বলছে যে জানো আমাদের এলাকায় না এইরকম একটা ঘটনা আছে, ঠিক হুবহু লিসেনার আমি আপনাদেরকে যেটা শোনালাম যে গল্পটা এই মুহূর্তে এইটাই ওই লোক বলছে যে আমাদের এলাকায় এরকম ঘটনা ঘটেছে। তো আমি আবার তাকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনাদের এলাকায় ঘটনাটা ঘটেছে কতদিন আগে?
উনি বললেন যে আসলে আমার দাদা তার দাদা তার দাদার কাছ থেকে এরকম শুনে আসা, তাও তো কত হবে, 250-300 বছর হবে। আমি শুনে অবাক। আমি বললাম, না 250-300 বছর হবে কিভাবে? বলে, না না, এটা অনেক আগের। তো আমার কিছুতে বিশ্বাস হচ্ছিল না, কারণ ওনার কথা শুনে আমার মনে পড়েছে 2000 সালে আমাকে এক মুরব্বী গল্প বলেছেন যে উনি বলছিলেন উনি সেই ইমাম সাহেব যিনি ওই একটা লোককে পাঠিয়েছিলেন ওই পানির তলদেশে। আমি চিন্তা করলাম এটা যদি 250 বা 300 বছরই হবে, আমি যার সাথে কথা বললাম 2000 সালে ওই লোকটিকে, সেটাই। এবং আমি ওইখানে আর ওনাদের সাথে কোনো কথা জিজ্ঞাসা করি নাই। তো আমার কাছে আসলে খুব অবাক লেগেছে। তাহলে আমি যার সাথে কথা বললাম, অজুর পানি দিলাম, উনি অজু করলেন, আমার কাছে গল্প করলেন, তো আসলে উনি কি মানুষ ছিলেন? কারণ 250-300 বছর তো একটা মানুষের বেঁচে থাকার কথা না, কারণ ওনার ওই সময় বয়স ছিল ওই লোকটার হয়তোবা, যেরকম আমি শুনেছি যিনি পরবর্তীতে বলছিলেন গল্পটা, তার বয়স 50-60 ছিল। তা 250-300 বছর পর ওনার বয়স কত হবে? হয়তো 400-র উপরে হয়ে যাবে, বা 350 হবে। 350 বছর তো একটা মানুষের বেঁচে থাকা সম্ভব নয়। তাহলে আমাকে কে এই গল্পটা বললো? এবং আমার কাছে গল্পটা খুব অদ্ভুত লেগেছিল। এবং আসলে এই যে নদী ভাঙনের যে বিষয়টা, এরকম এই ধরনের গল্প আমি কখনো শুনি নাই। আজকে লিসেনারদের সাথে শেয়ার করলাম। আসলে হ্যাঁ, খুবই অদ্ভুত একটা কথা। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফেসবুক পেজে, যেটা ফুর্তির পেজ, সেখানে লিখছেন যে আমাদেরকে MG মাইনুল আমাদের সাথে আছেন, এবং তিনি বলছেন আমার মেসেজ পড়েন না কেন, এই তো পড়ে ফেললাম। রাতের তারা আমাদের লিখেছেন যে তার কাছে ভয় লাগছে, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে লিখেছেন ইবনে আহাদ ঠাকুরগা থেকে আজকে প্রথম লাইভ ভূত এফএম শুনছেন তিনি। থ্যাংক ইউ ভেরি মাচ এন্ড ওয়েলকাম টু ভূত এফএম। আমাদেরকে হাসি রাত্রি অনামিকা লিখেছেন, এবং আমাদেরকে লিখেছেন RH শুভ, এবং আমাদেরকে লিখেছেন দেখতে পাচ্ছি তানজিল মাহমুদ। ফেসবুকের গুলো পড়ছে আর কি। এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি লিখেছেন, এছাড়াও এখানে সুব্রত সাহা, এছাড়াও আমাদের এখানে লিখেছেন সাইলেন্স আকাশ, এছাড়াও তানজিল মাহমুদ, আলভি হায়দার, পলাশ হোসাইন, তানজিল মাহমুদ, এছাড়াও প্রিন্স সৌরভ, মাঝি, আনা কাজী, তারপরে নামটা পড়তে পারলাম না। এছাড়াও আমাদেরকে লিখেছেন ফারুক আহমদ, এছাড়াও আমাদেরকে লিখেছেন ফাতেমা সরকার, আর আছে। এছাড়া আমাদেরকে লিখেছেন দেখতে পাচ্ছি এইখানে সবুজ মাহমুদ, সজীব গাজী, এছাড়াও আমাদের সাথে রয়েছেন মাহবুবুর রহমান, ইমরান সহ আরো অনেকে। আমাদের যে ভূত এফএমের পেজটা রয়েছে সেই পেজে দেখতে পাচ্ছি আশরাফুল হাসান হামিম আছেন, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে তিনি বলছেন যে না না ভাই, সে মানুষ ছিলেন আর এটা বেশি আগের ঘটনা না। তাই লিখেছেন আপনার যে ঘটনা সেটা মন্তব্য করেছেন এমডি আশরাফুল হাসান হামিম। তবে আপনি নিশ্চয়ই সেই এলাকার, আপনারও এই ঘটনাটা জানা আছে, দ্যাটস ওয়াই আপনি বলছেন যে এই ঘটনাটা বেশি আগের না। কিন্তু তাহলেও যদি আমি শুধু ধরে নিই যে ফার্স্ট পার্টটা, সেটাও কিন্তু ভয়ঙ্কর রকমের অদ্ভুত। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি কৃষ্ণা প্রেম আমাদের সাথে আছেন, খোলা আকাশের নিচে তারা ভূত এফএম শুনছেন। এছাড়াও রাকিব আমাদের সাথে লিখেছেন। আচ্ছা, অনেকেই অনেক উইয়ার্ড ভাবে ভূত এফএম শুনেন, আমি যতদূর জানি। কেউ ছাদে শুনেন, কেউ বাসার বাইরে গিয়ে শুনেন, কেউ এরকম যে খোলা আকাশের নিচে শোনেন। আসিফ মাহমুদ আমাদেরকে SMS করেছেন, না এখানে লিখেছেন, কমেন্ট লিখেছেন। মোহাম্মদ মামুন হাওলাদার আমাদের এখানে লিখেছেন, আমাদের এখানে লিখেছেন শাহাদাত হোসাইন। এছাড়াও আমাদের এখানে লিখেছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই, যেমন নামগুলো আমার চোখে পড়ছে, মিজানুর রহমান, এছাড়াও আসিফ মাহমুদ, অন্তর, হাবিবুর রহমান, এছাড়াও আমাদের সাথে আছেন খান মতিউর খান, মুনতাসির, তৌসিক, এছাড়াও আরো অনেকে আমাদের সাথে এখানে আছেন। তো যারা আমাদের SMS পাঠাতে চান তারা মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন ফুর্তি, FORTI, ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা আমাদের ইমেইল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofuርቲ.fm, which is BHWTFM@radiofuርቲ.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছে তারা সরাসরি
অডিও ক্লিপ রেকর্ড করে পাঠিয়ে দিতে পারেন আমাদেরকে। আর যারা ফেসবুক পেজ ভিজিট করতে চান চলে যান www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell। আর bhutfm.russell এর স্পেলিং হচ্ছে BHWTFM.RUSSELL। আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় অতিথির কাছে, এবং দ্বিতীয় অতিথির কাছে একটা ঘটনা রয়েছে, সেই ঘটনাটা আমরা শুনবো। আপনার নামটা বলবেন, তারপর আপনার ঘটনাটা আমরা শুনবো। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি হচ্ছে মোহাম্মদ আহসান হাবিব রাফি, আসছি সাভারানা মেডিকেল কলেজ থেকে। আমার ঘটনাটা হচ্ছে আমাদের হোস্টেল নিয়ে। এটা হচ্ছে রানা প্লাজার ঘটনার সময়। তো রানা প্লাজার সময় যখন রানা প্লাজা ট্র্যাজেডিটা হয়, সেই সময় অনেক পেশেন্টের চাপ পড়ে আমাদের হসপিটালে। অনেক পেশেন্টের চাপ পড়ে। তো ওই সময় আমার একটা ফ্রেন্ডের সাথে আমার দেখা হয় রানা প্লাজা ট্র্যাজেডির সময়। তো আমি ওকে চিনতে পারি না, কারণ কলেজ লাইফটা শেষ হয়েছে তার 2-3 বছর আগে। তো আমাদের মধ্যে অনেক ডিস্টেন্স তৈরি হয়ে যায়। তো আমরা খুব বিজি ছিলাম, তাড়াহুড়া করতেছিলাম। পিছন দিক থেকে আমার ফ্রেন্ড লিজা, উর্মি ওরা ডাক দিয়ে বলতেছে যে রাফি, তোকে তোর ফ্রেন্ড একে ডাকতেছে। তো আমি ওকে দেখে প্রথমে চিনতে পারি নাই। পরে ও আমাকে বললো, দোস্ত তুই কি এখানে? আমি বললাম হ্যাঁ আমি এখানে। পরে বললো যে দোস্ত, আমার বাবাকে তো পাচ্ছি না, রানা প্লাজার 6 তারা গার্মেন্টসের জিএম ছিল, তো আমরা এখানে আসি। আমি বললাম কতদিন থেকে আসো? পরে বললো 2-3 দিন ধরে, তো ওদের হসপিটালের সামনে এখানে থাকতে পারতেছি না কোথাও। তো এখানে অনেক লোক ছিল। তো আমি ওকে বললাম যে চল, আমার হোস্টেলে আমি একাই থাকি, তুই আমার রুমে আয়। পরে বললো ওর চাচুও আছে সাথে। তারপরে আমি ওকে নিয়ে আমার রুমে চলে যাই। যাওয়ার পরে আমার রুমে থাকে, এক রাত স্টে করে। পরের দিন সন্ধ্যার আগে আগে ওর বাবার ডেড বডি পাওয়া যায়। তো আমি হসপিটালে ছিলাম, আমরা সবাই মিলে ওইখানে কাজ করতেছি। তো আমাকে ফোন করে বললো, দোস্ত আব্বুর ডেড বডিটা পাইছি, আমরা চলে যাচ্ছি, তোর সাথে তো দেখা করতে পারলাম না, অনেক কষ্টে একটা অ্যাম্বুলেন্স ঠিক করলাম। পরে ও চলে গেল। তো আমাদের হসপিটালের 8 তলাটা তখন টোটালি আন্ডার কনস্ট্রাকশন ছিল, রুমগুলা ছিল, কিন্তু কোনো দরজা বা বেড কোনো কিছুই দেওয়া হয়নি। তো 8 তলায় আমাদের 7 তলা পর্যন্ত পেশেন্ট ফুল ছিল। পরে যেগুলো এক্সট্রা ছিল, অতিরিক্ত পেশেন্ট ছিল, ওনাদেরকে 8 তলায় শিফট করা হয়। টোটালি অন্ধকার ছিল ওই প্লেসটা, পুরোপুরি লাইটিংও করা হতো না। তো এখানে মূল ঘটনা আছে আপনার সাথে যেটা পরে এখানে কাজ শেষ করার পর, আর সবচেয়ে বেশি রানা প্লাজা ট্র্যাজেডি সবচেয়ে বেশি ডেড হয় হচ্ছে আমাদের 8 তলাতে। তারপর আমরা রুমে যাই, কাজটা শেষ করে রানা প্লাজা প্রায় শেষের দিকে। তো আমি প্রতিদিন রাতে, আমি হোস্টেল 915 নাম্বার রুমে থাকতাম 9 তলায়। প্রতিদিন রাতে আমি ঘুমানোর সময় দরজা লক করে ঘুমাইতাম। আর আমার দরজার লকটা ছিল অনেক বেশি হার্ড, যেটা কোনো কিছু দিয়ে বাড়ি দিয়ে লাগানো হতো, এবং খোলার সময় বাড়ি দিয়ে খোলা হতো। এটা নর্মালি হাত দিয়ে খোলা যেত না। আমি রাতের বেলায় ঘুমানোর সময় প্রথম দিন দেখলাম যে আমার ঘুমাইছি আমি দরজা লক করে, কারণ হোস্টেলের সিকিউরিটির একটা ব্যাপার স্যাপার আছে। পরের দিন সকালবেলা আমার ঘুম ভাঙে, দেখি দরজা খোলা। আমি চিন্তা করলাম কি ব্যাপার, দরজা খোলা কেন? এটা তো কোনোভাবেই সম্ভব না দরজা খোলা। তারপর গেল, পরের দিন আমি ঘুমাচ্ছি, রাত 3:30-4টার দিকে আমার ঘুম ভাঙে, লাইট অফ, সবকিছু অফ। দেখি আমার টেবিলের উপরে রাসেল ভাই একটা ইজি চেয়ারের মধ্যে একজন পড়তেছে। আমি চোখটা খুললাম, খুলে চিন্তা করলাম কেউ হয়তো বা কোনো ফ্রেন্ড রাত জেগে পড়তেছে, কিন্তু আমার তো টেবিল ল্যাম্প নাই। টেবিলের যে জায়গাটা ঠিক বই রাখা হয় ওইখানে আলো, কিন্তু একটা কালো অবয়ব ওইখানে পড়তেছে। আমি টোটালি থান্ডার্ড হয়ে যায়। আমার এদিকে মাথার কাছে লাইট সুইচ ছিল, ওই সুইচ চাপ দিই, লাইট জ্বলে, কোনো কিছু নাই, আমার দরজা খোলা, কিন্তু আমি দরজা লক করে ঘুমাই। তারপর দিন এগুলো নিয়ে আমরা হোস্টেলের মধ্যে অনেক আলোচনা হয় আমার ফ্রেন্ডদের সাথে। তা আমরা 2টা ফ্রেন্ড, এটা রানা প্লাজা আর অনেক পরে যখন হয়, 2টা ফ্রেন্ড মিলে আড্ডা দিতেছি 8 তলায়, যেখানে সবচেয়ে বেশি ডেড বডি আমাদের রানা প্লাজার সময় মানুষ মারা গেছে। 8 তলায় হঠাৎ করে আমি আর আমার একটা ফ্রেন্ড আড্ডা দিচ্ছি। এমন সময় ওইখানে কিন্তু রাসেল ভাই কোনো বেড ছিল না, ওখানে ফ্লোরিং করে পেশেন্ট রাখা হতো। 8 তলা অন্ধকার জায়গা রাসেল ভাই, পুরা এলাকার 8 তলাটা পুরো ভারী হয়ে যায়, এবং ভিতর থেকে মনে হয় যেন কেউ বেড টানতেছে, শব্দ আসতেছে। তখন আমি আর আমার ফ্রেন্ড অভি ছিল, আমরা তাকাই, ওই দিকটা যাই, অন্ধকার যায়, দেখি 5 ফিটের মতো একটা মহিলা, সাদা শাড়ি পরা, তার ফেসটা পুরো বিমর্ষ অবস্থা ছিল। সে আমাদেরকে দেখে দৌড় দেয় সি ব্লকের দিকে। বি ব্লক প্লাস সি ব্লক, আমাদের হসপিটালটা 3টা ব্লকে, আমরা বি ব্লকে ছিলাম, সি ব্লকটা নতুন কনস্ট্রাকশন ছিল, ওখানে আগে অনেক কবর টবর ছিল, পরে বিল্ডিং করা হয়েছে। কিন্তু আসলে সবচেয়ে মজার বিষয় হচ্ছে বি ব্লক থেকে সি ব্লকে যাইতে হলে যে মাঝখানে যে পার্টিশনটা দেওয়া থাকে, এটা কোনোভাবে অতিক্রম করে যাওয়া যাবে না, কারণ এখানে ওয়াল দেওয়া ছিল।
আমরা লাস্ট পর্যন্ত যাই দেখি অনেক কোনো কিছুই নাই। তারপর আমি রুমে চলে আসি। এরপর থেকে রাসেল ভাই সবচেয়ে বড় ভয়াবহ যেটা হয়, আমি স্টিল নাও এখন পর্যন্ত কোথাও একা ঘুমাইতে পারি না। কি আমার সমস্যা হয় আপনি একা সমস্যাটা ঘুমালে? হচ্ছে আমি যখন ঘুমাই তখন আমার কাছে মনে হয় যে আমার রুমে অনেক মানুষ, অনেক ক্রাউড। আমি রাত 2টা 3টা 4টা পর্যন্ত জেগে থাকি, কিন্তু আমার ঘুম হয় না। টোটালি মনে হয় যেন আমার চারপাশে কেউ একজন দৌড়াদৌড়ি করতেছে, মনে হয় যেন অনেকে মিলে বসে মিটিং করতেছে, এরকম হয়। তারপর আমি হোস্টেল ছেড়ে দিই। আমি কলেজের পিছনে বাসা নিই, ওইখানে আমরা 3জন মিলে একটা ফ্ল্যাট নিয়ে থাকি। তা আমার রুমে আমি সম্ভবত একা থাকি, 3জন 3টা বেডরুমে থাকি। কিন্তু প্রথম কয়েকদিন আমার কাছে খুব ভালো, মানে নর্মালি থাকি, কোনো কোনো প্রবলেম হয় না। কিন্তু ইদানিং আমি তাও একা ঘুমাইতে পারি না। আমি পাশের রুম থেকে আমার রুমমেটে ডাক দিয়ে নিয়ে আসি, বলি যে তুই আমার সাথে ঘুমা। তখন 2জন একসাথে ঘুমাই, কোনো প্রবলেম হয় না। কিন্তু যখনই একা ঘুমাই, কিন্তু আমি ঘুমাইতে পারি না, টোটালি না। তারপরে আমি আমার বিভিন্নভাবে হুজুর নিয়ে এসে রুম টুম দোয়া দৌড় পড়াই, মিলাদ পড়াই, কয়েকদিন ভালো থাকে, তারপর আর ঘুমাইতে পারি না। এই হচ্ছে আমার ফার্স্ট স্টোরি রাসেল ভাই। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা বিরতিতে যাবো, তবে তার একটা ঘটনা বলি। সেটা হচ্ছে যে আমি একটা জিনিস আমার মাথার মধ্যে হঠাৎ করেই আসছিল, এরকম যে আপনাদের কারো কি রাতের বেলায় গোসল করার অভ্যাস আছে কিনা, বা দিনের বেলাতে হলেও কোনো সমস্যা নাই। অনেক সময় এরকম হয়েছে যে আপনি সাবান দিয়েছেন, চোখে সাবান দিয়েছেন, চোখটা বন্ধ, এবং সেই মুহূর্তে আপনার মনে হচ্ছে যে এই বাথরুমে বা এই ওয়াশরুমে হঠাৎ করে যদি আমি এখন চোখটা খুলি তাহলে আশ্চর্য রকম কিছু দেখবো। আমার মনে হয় যে এর পরে যখন এরকম চোখ বন্ধ রাখবেন কোনো কারণে বাথরুমে অনেকক্ষণ, তারপরে দেখবেন যে চোখ খোলার আগে এই অস্বস্তিটা হয় কিনা, এবং আপনি কোনো সময় অনুভব করেন কিনা যে এই বাথরুমে বা এই ওয়াশরুমে আপনি একা না, আরো কেউ একজন আছেন, যে কিনা আপনি চোখ বন্ধ করলে আপনার দিকে তাকিয়ে আছে, এবং যখন আপনি চোখটা খুলছেন তখন তার অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন না। হয়তো সে এমন কোন ডাইমেনশনে আছে, হতেই পারে যে আপনি সেটা দেখতে পাচ্ছেন না, বাট সেটা অনুভব করার মতো একটা ব্যাপার, আপনি অনুভব করতে পারছেন। হয়তো আপনার খুব পাশেই, হয়তো হাত দিয়ে স্পর্শ করলে তাকে স্পর্শ করা যেত যদি আপনি দেখতে পেতেন, বাট আপনি দেখতে পাচ্ছেন না। এরকম অদ্ভুত কোনো ফিলিং আপনার বাথরুমে গেলে হয় কিনা একটু আমাকে জানাবেন, এবং SMS করে জানাতে পারেন। সেই সাথে আমাদেরকে টেক্সট করতে পারেন, আমাদেরকে মেসেজ পাঠাতে পারেন, ফেসবুকে ইনবক্স করতে পারেন, এবং আমাদের যে www.facebook.com/bhutfm.russell সেখানে আছে। এবং আপনারা যারা SMS করতে পারবেন, যারা দেশে আছেন তারা তো SMS করতে পারবেন, আর যারা হচ্ছে দেশের বাইরে রয়েছেন তাদেরকে একটু অপরচুনিটি দিবেন। আপনারা মানে অনেকে আসলে হয় কি যে আমাদেরকে খুঁজে পেতে খুব সমস্যা হয়, তো যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে একটু সুযোগ দিবেন, তারা যেন পার্টিসিপেট করতে পারেন, তারা যেন তাদের টেক্সটটা আমাদেরকে লিখে পাঠাতে পারেন আমাদেরকে, মানে ফেসবুকে ইনবক্সে। তো যাই হোক, আমরা চলে আসছি ছোট বিরতিতে, এবং বিরতির পরে ফিরে এসে আরো ঘটনা নিয়ে ফিরছি। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড, রেডিও ফুর্তি, এন্ড ডোন্ট স্টপ। Yes, the night comes alive with Gramin Phone. শুনছেন সবসময় রেডিও 48.0 FM। আমি রাসেল আছি সাথে, এবং চলছে এই মুহূর্তে ভূত FM। আর আপনারা সবাই জানেন যে এই মুহূর্তে আমার কাছে অনেক লোক আছে। মাহি মোহাম্মদপুর থেকে লিখেছেন যে এসে আমাদের সাথে ঘটনা শেয়ার করতে চান। ঘটনা পাঠিয়ে দিন আপনি, আপনার কাছে ঘটনা আছে, এবং ঘটনা পাঠাতে হলে আপনাকে যেটা করতে হবে, আপনার ঘটনা লিখে আপনি পাঠিয়ে দিন। ইমেইল করুন আমাদেরকে bhutfm@radio.fm এই অ্যাড্রেসে, BHWTFM@radioFORT.FM। আমাদেরকে দেখতে পাচ্ছি যে কোহলি রানী মানিকনগর থেকে SMS করছেন, হাসান আমাদেরকে SMS করছেন, সোহেল আমাদেরকে সাথে আছেন এই মুহূর্তে, এবং তার ঘটনা রয়েছে এবং ফোন নাম্বার দিয়েছেন। আপনার ঘটনা এবং রয়েছে সেটা খুবই ভালো কথা, এবং আপনি আপনার একটা ফোন আছে, সেই ফোন নাম্বারটা আপনি আমাকে দিয়েছেন, খুবই ভালো কথা। বাট আপনার ঘটনা না পাওয়া পর্যন্ত আপনার ফোন নাম্বার নিয়ে আমার কিচ্ছু করার নেই, কারণ আপনার ঘটনা সিলেক্টেড হলে এবং আপনি যদি আসতে রাজি হন তাহলেই শুধুমাত্র আমি আপনাকে ফোন দিব, আদারওয়াইজ আপনার সাথে আমার মানে এই ফোনে কোনো কথা হবে না আর কি। এমডি আজিম খান আমাদেরকে লিখেছেন মুরাদনগর থেকে, এবং আমাদেরকে সাজিয়া মিম SMS করেছেন,
কুষ্টিয়া থেকে হিমেল আমাদেরকে এসএমএস করেছেন দীপ্তি আমাদেরকে, এছাড়াও আমাদেরকে সুব্রত এসএমএস করেছেন, এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি এসএমএস করেছেন জিলান হাসনাত, এছাড়াও আরিফ এবং তার ওয়াইফ রুম্পা হবিগঞ্জ থেকে আমাদের এসএমএস করেছেন। ইফতিয়ান আহমেদ নারায়ণগঞ্জ থেকে আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি মেহরান সিলেট থেকে, এছাড়াও আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি সাব্বুহি মিরপুর থেকে, দীপঙ্কর আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি কিরণ রুয়েট থেকে আমাদের সাথে আছেন, এবং লাস্ট সেমিস্টার ফাইনাল এক্সাম অনগোয়িং, এবং তিনি শুনছেন আমাদেরকে এবং সেকেন্ড স্টোরিটার অনেক প্রশংসা করেছেন। হৃদয় আমাদের এসএমএস করেছেন রাজেন্দ্রপুর থেকে, এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি হিলালি, আমাদেরকে এসএমএস করেছেন সোহাগ বিথি, এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি আজমিনা আখতার গুলশান থেকে। আই হ্যাভ ম্যানি স্টোরিজ, আপনার স্টোরিগুলো আপনি পাঠিয়ে দিন আজমিনা, এবং আপনার স্টোরি যদি অ্যাটলিস্ট একটা তো পাঠাবেন, একটা যদি পাঠান তাহলে যদি সিলেক্টেড হয় ডেফিনেটলি মানে আমরা আপনাকে উইড লাইক টু ইনভাইট ইউ। এবং আমাদেরকে মুস্কান উত্তরা থেকে এসএমএস করেছেন এবং এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি আরো অনেকেই। আপনি যদি এসএমএস করতে চান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে দেখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। ছোট্ট একটা ঘটনা রয়েছে, সেই ঘটনাটা পড়ে শোনায় আপনাদেরকে, এবং তারপরে আমরা যাব আমাদের পরবর্তী ঘটনায়। এবং সেই ঘটনাটি হচ্ছে আমাদের সেকেন্ড সেই বাসাটাকে নিয়ে, যে বাসাটার ছবি আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুকে, যে বাসাটি দেশে নয় দেশের বাইরে। যিনি লিখছেন তার নামটি লিখেছেন তিনি, বাট তিনি লিখেছেন নাম প্রকাশ করতে চাচ্ছি না। আমি মেলবোর্নে এসেছি 1 বছর একটা ইউনিভার্সিটিতে মাস্টার্স করতে। আমাদের ক্যাম্পাসটা সিটি থেকে প্রায় 20 কিলোমিটার দূরে, আর এই এলাকায় এই এলাকাটা আধুনিক না, এবং আধুনিক না বলতে ইউনি ডরমেটরি থেকে প্রায় 2-3 কিলোমিটার হেঁটে গেলে পাবলিক ট্রান্সপোর্ট। আসার পরপরই আমি আমার হাজবেন্ড যখন জায়গাটা ঘুরে দেখতাম, এমনই একদিন একটা বাসার সামনে দিয়ে যাচ্ছিলাম। বাসাটা অনেক পুরনো আর ভাঙা। খুব অবাক করা ব্যাপার হলো যে বাসাটি মেইন রোডের কাছে এবং খুব ভালো লোকেশনে, আর সাথে রাস্তা চলে গেছে, ওইটা ব্যারিকেড দিয়ে বন্ধ করা। ইভেন পুরো এরিয়াটাও ফেঞ্চ দিয়ে ঘেরা, ওয়ার্নিং দেয়া যাতে কেউ ভেতরে না যায়। আমি আমার হাজব্যান্ড আমরা এটাকে ভূতের বাড়ি বলে খুব হাসাহাসি করছিলাম, ছবি তুলছিলাম। এমন করতে করতে সন্ধ্যা হয়ে গেল। এর মধ্যেই কেন জানি খুব অস্বস্তি লাগা শুরু করে। এই বাসার দিকে আমরা রওনা দেই। বাসার দিকে যাওয়ার সময় রাস্তায় দেখি একটা বিড়াল ঠিক রাস্তার মাঝখানে বসে আমাদের দিকে তাকিয়ে আছে। যারা মেলবোর্নে থাকেন তারা জানেন এখানে রাস্তায় মানুষ ছাড়া কুকুর বিড়াল দেখা যায় না বলতে গেলে। যাই হোক, আমরা পুরো রাস্তাটা যতক্ষণ না পর্যন্ত ক্রস করি ততক্ষণই বিড়ালটা আমাদের দিকে তাকিয়ে আছে। তারপর বাসায় চলে আসি। ওই দিন রাতে আমি খুব বাজে স্বপ্ন দেখি। শুধু ওই দিনই না, তারপর থেকে রেগুলারলি আমি এরকম স্বপ্ন দেখি। আরো একটা উইয়ার্ড ব্যাপার হলো, আমার বাসা থেকে জিনিস হারিয়ে যাওয়া শুরু হলো। জিনিসগুলো খুব দামি জিনিস না, প্লেট, ঢাকনা, শার্ট, এমন টুকটাক জিনিস। বলে রাখি, আমি কারোর সাথে বাসা শেয়ার করে থাকি না, তাই আমার জিনিস অন্য কেউ নেয়ারও কথা না, কিন্তু আমি তেমন পাত্তা দিই না। একটা ফ্রেন্ডের সাথে এই ব্যাপারটা শেয়ার করি। পরে ও আমাকে জানায় যে আমাদের ভার্সিটির মাঝে বেশ কিছু এরিয়া একটু হন্টেড। অনেক কাল আগে এখানে পুরোটা এরিয়া জুড়ে কয়েকটা মেন্টাল অ্যাসাইলাম ছিল, আর প্যারানরমাল ঘটনাগুলো এইসব এরিয়াকে নিয়েই। আর ওর কথা যাচাই করার জন্য আমি নেটে সার্চ দিয়ে অবাক হয়ে যাই, কারণ প্রথম ওই বাসাটাই, যে বাসাটার কথা আমি বলেছিলাম, আমি ওই বাসাটাতে গিয়েছিলাম। পরে আমার জন্য আমার অন্য এক অস্ট্রেলিয়ান ফ্রেন্ডকে আমি জিজ্ঞেস করি, এবং ওই বাসায় আগে যে মেন্টাল অ্যাসাইলাম ছিল সেখানে নাকি একটা মেয়ে সুইসাইড করে পরে, এবং তারপর থেকেই ওইখানে রাতে অনেক রকমের সাউন্ড শোনা যায়। একটা মিউজিক বক্সের সাউন্ডও নাকি অনেকে পায়। আর ওর কাছ থেকে শোনা সবচেয়ে ভয়ানক কথাটি হলো, বেশ কিছু বছর আগে আমাদের ভার্সিটির একটা মেয়ে বন্ধুদের সাথে বাজি ধরে একা যায় ওই বাসায়। যদিও তার সাথে তখন কিছু হয়নি, কিন্তু 1 সপ্তাহের মধ্যে তার রুম থেকে উদ্ধার করা হয় তার ঝুলন্ত লাশ। এসব শুনে ভয় পেয়ে আমি আমার মায়ের সাথে সব শেয়ার করি এবং এও বলি যে আমি বাজে স্বপ্ন দেখি। তখন আমার মা আমাকে বেশ কিছু সূরা ও দোয়া পড়তে দেয় আর বলে এইগুলো পড়ে আমার ঘরে ফু দিয়ে বন্ধ করতে।
পরে আল্লাহর রহমতে আমি আর এমন বাজে স্বপ্ন দেখি না, এমনকি কিছু হারায়ও যায় না। এবং এটাই ছিল ঘটনা। এবং আমার বাসায় তোলা যে ছবিটা উনি পাঠিয়েছেন, সেই ছবিটা উনি দিয়েছেন, এবং এই ছবিটার দিকে আপনি তাকিয়ে দেখলেই অনুমান করতে পারবেন জায়গাটা কেমন যেন একটু অদ্ভুত টাইপের। এবং মানে আপনার দেখলে একটু ভয় লাগবে, যে আমি সেটা বলবো না, তবে আপনার হালকা একটু অস্বস্তি যে লাগবে এই বিষয়টা আমি মোটামুটি শিওর, এবং এই বিষয়টা আমি বলতে পারি। আমার কেন জানি না এই ঘটনাটা পড়ে আস্কিং ফর রোজেস, রবার্ট ফ্রস্টের একটা খুব ভালো একটা কবিতা আছে, আস্কিং ফর রোজেস। এই কবিতাটার কথা কেন যেন মনে হচ্ছিল, যদিও এর মধ্যে হয়তো ফুলের বাগান টাগান কিছু ছিল না, বাট আমার কাছে কেন যেন মানে মনে হচ্ছে ওইটার সাথে না এটা খুব যায়। আই ডোন্ট নো ওয়াই, বাট এটা কেন যেন যায়। তো আমি বাসাটার দিকে তাকিয়ে থাকলেই আমি নিজেও বুঝতে পারছি কেমন একটা ভেজা স্যাঁতস্যাঁতে একটা অনুভূতি হয়। আমি ঠিক বোঝাতে পারবো না। আপনি আমাদের ফেসবুক পেজে গিয়ে ছবিটা দেখে নিতে পারেন, এবং আপনার যে অনুভূতি সেটা আপনি অবশ্যই সেখানে শেয়ার করতে পারেন চাইলে। আমি এখন চলে যাব ফেসবুকে আমাদের, এবং এখানে আমাদের যে সমস্ত যারা যে সমস্ত লিসেনাররা আমাদের এখানে এখন কমেন্ট করছেন তাদের কিছু পড়ে আসি। আমরা প্রথমে যাচ্ছি আমাদের ভূত এফএম এর পেজটা, যেটার অ্যাড্রেসটা হচ্ছে www.facebook.com/bhutfm.russell, এবং এইখানে আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের এখানে এখন জয়েন করেছেন, এবং অনেকে অনেক কিছুই লিখছেন এখানে। তাদের মধ্যে আমি দুই একটা পড়ে শোনাচ্ছি। রাজন আমাদের লিখেছেন, কমেন্টগুলো পড়েন না কেন, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে তিনি বলছেন যে তার মন খারাপ হয় কমেন্ট না পড়লে। আসলে সব কমেন্ট তো পড়া সম্ভব না। আগে প্রায়োরিটি কোনটা, ঘটনা পড়া, তারপরে যে মানে আপনি নিজেও দেখতে পাচ্ছেন ফেসবুকে যেখানে কতগুলো কমেন্ট আছে, সবগুলো যদি পড়তে শুরু করি তাহলে মানে আপনি চিন্তা করছেন আপনারটা যে আপনার কমেন্ট পড়া হচ্ছে না, তাহলে মানুষজন মানে আর থাকতে হবে না এখানে। বাট আমরা মানে কমেন্টগুলো আলাদাভাবে পড়ছি, যখন হয়তো আপনার সাথে সেটা হচ্ছে আমরা রেডিওতে পড়ছি না, বাট আপনার কমেন্টগুলো তো আমরা দেখছি, জানছি। আমাদেরকে দেখতে পাচ্ছি যে সিমি আহমেদ লিখছেন তৌসিফ ভাইয়াকে আবার স্টুডিওতে আনুন প্লিজ। হ্যাঁ, মানে হিয়ার এ বিউটিফুল স্টোরি, এবং আমার এখনো গুজবাম্প হয় ওটা মনে পড়লে। অ্যান্ড ইয়েস, আমরা পারি আরেকবার নিয়ে আসতে তাকে। মোর্শেদ হাসান আমাদের সাথে আছেন, এবং আমাদের দেখতে পাচ্ছি আমাদেরকে তিনি বলছেন যে ইমাম সাহেব যে ঘটনাটা তিনি শুনলেন সেই ঘটনা তার কাছে ভালো লেগেছে। ভালো হচ্ছে ভাইয়া এখানে লিখেছেন রাফায়েত হোসেন শুভ্র। এছাড়াও দেখতে পাচ্ছি নাইম আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন রাব্বি আহমেদ সম্রাট, এছাড়াও আসলাম আনজুম আমাদের সাথে আছেন, অর্ণব সমুদ্র আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি হালিমুল আলিম, এছাড়া আমাদের সাথে রয়েছেন তারিকুল ইসলাম মিশুক, এছাড়াও ফারাবি রিয়াদ আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি ফারহান ফারাবি, আশরাফুল হাসান হামিম, এছাড়াও রানা আহমেদ রুকন, এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি আছেন আমাদের সাথে এখানে আতাউর রহমান, এছাড়াও আছেন ইউসুফ হাসনাত। যে নামগুলো একটু হাস্যকর সেই নামগুলো আমি পড়তে পারছি না এই মুহূর্তে, আই এম সরি। হাজিম আমাদের সাথে আছেন। অনেকে ফেসবুকে অনেক হাস্যকর নাম ইউজ করে, আমি তাদের কথা বলছি আর কি। এছাড়াও আমাদের সাথে রয়েছেন ফারজানা আফরোজ, এছাড়াও আমাদের সাথে আছেন মালিহা সোহান সহ আরো অনেকে। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ যারা কমেন্ট করছেন এত রাত্রেও। এবং আমি চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে আরো একটা ঘটনা শোনার জন্য। সেই পর্যন্ত মানে আমাদের সাথে এবং আমার পুরো সময় আমাদের সঙ্গে থাকবেন। আপনার নামটা প্লিজ আরো একবার বলবেন, তারপর আপনার ঘটনাটা আমরা শুনবো। আসসালামু আলাইকুম লিসেনার্স, আফনান এগেইন। এখন যে ঘটনাটি শেয়ার করতে চাচ্ছি এই ঘটনাটি আমার নানা বাড়ি, যেখানে রাজবাড়িতেই আর কি। তো ওইখানে অনেক মানে পুরাতন মানে অনেক মুরব্বী একজন লোক ছিলেন। তো উনি 1950-তে পাকিস্তানি সেনাবাহিনীতে সোলজার পদে ঢুকেছিলেন। যখন আমরা জানি যে ভারত নিয়ন্ত্রিত এবং পাকিস্তান নিয়ন্ত্রিত এবং চীন নিয়ন্ত্রিত তিনটা দেশ নিয়ন্ত্রিত একটা জায়গা আছে কাশ্মীর। 1962-তে ভারতের সাথে চীনের যেই যুদ্ধটা হয় কাশ্মীরের লাদাখ যে অঞ্চলটা নিয়ে, এই ঘটনাটি ওই সময়ের ঘটনা। উনি যখন পাকিস্তানি সেনাবাহিনীতে চাকরি করতেন তখন 1962-তে যখন ওই লাদাখ নিয়ে ভারত এবং চীনের সাথে যুদ্ধ শুরু হয়, তখন পাকিস্তান কৌশলগত কারণে তাদের যে এলাকাটা সেখানে কিছু মিলিটারি মানে ডিপ্লয়মেন্ট করেন সেখানে। তো ওইখানে বিশেষ করে সিয়াচেন হিমবাহর ওই জায়গাটা আমরা জানি যে ওইটা কিন্তু বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র যেটা বলা হয় আর কি, অত্যন্ত দুর্গম এলাকা সেটা। তো ওর আশেপাশে যে কিছু গ্রাম আছে ওখানে কিছু মিলিটারি ডিপ্লয়মেন্ট করা হয় কিছু সিকিউরিটির জন্য।
তো ওনারা যেই গ্রামটিতে ছিলেন ওই গ্রামটা প্রতিদিনই নিয়মিত তারা রেকি করতেন। তো রাতের বেলা তারা তাঁবুটা নিয়ে সেখানে ঘুমাতেন। অফিসার ছিল একজন ক্যাপ্টেন পদমর্যাদার অফিসারের আন্ডারে তারা ছিলেন, এবং ওনারা ওই গ্রামে অল্প সংখ্যক লোক ছিল, তাদেরকে বলে দিয়েছেন আপনারা যদি রাতের বেলা অস্বাভাবিক কোনো শব্দ বা কেউ ডাকাডাকি করে বা কোনো সন্দেহজনক কিছু হয় আমাদেরকে বলবেন। সেটা শুধুমাত্র তাদের মানে মিলিটারি সুবিধার্থে, কোনো এমনি মানে প্যারানরমাল কোনো বিষয় চিন্তা করে তারা এগুলো বলেন। তো কয়েকদিন পরে এক লোক এসে তাদেরকে অভিযোগ করছে যে ভাই আমার রাতের বেলা আমার বাসায় কিছু ঘটনা ঘটে। তো কি ঘটনা? তখন বলেন যে আমার প্রথমে রাতের বেলা আমাদের প্রথমে জানালায় ঠক 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 এরকম কয়েকবার মানে নক করা হয়। এরপরে কিছুক্ষণ পরে চলে আসে সেটা সরাসরি দরজায়, সেখানে দরজায় ঠক 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 এভাবে বেশ কয়েকবার নক করার পরে আর কোনো কথা হয় না, চলে যায়। তো ওনারা বললেন ঠিক আছে আমরা এটা দেখবো আসলে ঘটনাটা কি। তো ওনারা এক রাত্রে দুজন সোলজারকে পাঠিয়ে দিলেন যে ওই বাড়িটা একটু রাতের বেলা দেখে আসবে, আসলে এটা কি ঘটনা, আমাদের কোনো শত্রুপক্ষের কোনো কাজ কিনা, এই টাইপের কোনো কিছু কিনা দেখবা। তো ওনারা সারা রাত গোপনে বসেছিলেন, কিন্তু ওনারা কাউকে দেখতে পান নাই। কিন্তু মজার বিষয় রাসেল ভাই, ওনারা কিন্তু ওই রাতে ওই যে ঠক 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 যে শব্দটা, ওই বাড়ির লোকজন কিন্তু শব্দটা ঠিকই শুনেছে সে রাতেও। তো যখন ওই বাড়ির লোক পরে এসে ক্যাম্পে এসে বললেন যে আজকে রাত্রে তো ঘটনা ঘটেছে, তখন ক্যাপ্টেন সাহেব ওই দুই সোলজারকে ডেকে পাঠালেন, বললেন তোমরা কি কিছু দেখেছো? না স্যার, আমরা তো কিছু দেখি নাই, আমরা সারা রাতেই ওখানে গোপনে বসেছিলাম যে ওই বাড়িতে কে আসে না আসে, কিন্তু আমরা কাউকে দেখি নাই। ক্যাপ্টেন সাহেব খুব মানে অবাক হলেন যে এরকম তাহলে কে করলো এই ঘটনাটা। উনি আরো সন্দেহ করলেন যে এটা কি মানে ভারতীয় সোলজারদের কোনো কাজ কিনা, উনি এটা সন্দেহ করেছিলেন। তখন উনি বললেন যে ঠিক আছে, এরপরে কি হয় আবার আমাদেরকে জানাবেন। এর কয়েকদিন পরে এসে ওই লোকটি বলছে, মানে বাড়ির যে লোকটা, এই লোকটা সে মানে ক্যাম্পে এসে বলছে যে স্যার আসলে আপনাদেরকে একটা বিষয় বলা হয়নি, সেই বিষয়টি একটু বলতে চাই। তো বললো ঠিক আছে বলেন। তো বললো যে বেশ অল্প সপ্তাহখানেক আগে আমার মেয়ে আমার ঘরে সুইসাইড করে, গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। তো ও আত্মহত্যা করার পরেই এই ঘটনাগুলো শুরু হচ্ছে। এখন ক্যাপ্টেন সাহেব এগুলো বিশ্বাস করতেন না, ক্যাপ্টেন সাহেব এগুলো কিছু বিশ্বাস করতেন না, ভূত প্রেত বা জিন টিন এগুলো উনি কিছু বিশ্বাস করতেন না। তো বলে যে এগুলা কিছু না, এগুলো মানে বাজে কথা, অন্য কোনো কারণ আছে। বলে না স্যার, অন্য কোনো কারণ নাই, কারণ আগে ঠক ঠক করতো, এখন নতুন ঘটনা ঘটছে। বলে কি ঘটনা? মানে এখন দরজার বাইরে এসে মানে আমার ওই মেয়ের কণ্ঠে কান্নাকাটি করে, হু হু শব্দে কান্নাকাটি করে, এবং আমার স্ত্রীকে বলে যে মা আমি খুব কষ্টে আছি, আমার ওই ফাঁস লাগানো দইটা দিয়ে দাও না, আমাকে দইটা দিয়ে দাও, আমি খুব কষ্টে আছি। তখন ক্যাপ্টেন সাহেব বলছেন যে এগুলো সব বানানো কথা, আমি এগুলো বিশ্বাস করি না। রাস্তায় এটা সত্যি, প্রতি রাত্রে এটা ঘটছে। তখন ক্যাপ্টেন সাহেব বললেন যে ঠিক আছে আমি যাব, দেখি আসলে এই ঘটনাটা কি, আমি নিজেই দেখবো। উনি রাগ করে সিদ্ধান্ত নিলেন যে উনি ওই রাত্রে ওই বাসায় থাকবেন, বাসা থেকে দেখবেন আসলে ঘটনাটা কি হয়। উনি একা ছিলেন না, ওনার সাথে এক দুইজন সোলজারও ছিল। তো যে ঘটনাটি যে মুরব্বী আমাকে বলেছিলেন, উনি ওই ক্যাপ্টেন সাহেবের সাথে ছিলেন ওই সময়। তো রাতের বেলা সত্যি যখন রাত গভীর হয়ে গেল, 1টা কি 2টো বাজে, তখন ওনারা শব্দ শুনেন বাইরে যে নাকি সুরে কেউ কান্নাকাটি করছে এবং বলছে যে মা দইটা কি দিবা না, আমার খুব কষ্ট হচ্ছে, দইটা দিয়ে দাও, আমার অনেক কষ্ট হবে না দিলে। তখন ওর মাকে কিছু জিনিস শিখিয়ে দেওয়া ছিল যে যদি এরকম কথা বলে আপনি কিছু কথা বলবেন। তখন ওর মা বললেন যে তোমাকে তো দইটা দিব, কিন্তু আমি কিভাবে দিব, দরজা তো বন্ধ। বলে যে দরজার নিচে ফাঁকা আছে, তুমি দরজার নিচে ফাঁকা দিয়ে দইটা দিয়ে দাও। তখন ক্যাপ্টেন সাহেবের হাতে যখন দইটা দেয়া হলো, ওই সেই দইটাই ওনারা রেখে দিয়েছিলেন। ক্যাপ্টেন সাহেব ঘরের একটা খুঁটির এক প্রান্তে ওই দড়ির এক প্রান্তটা বাঁধলেন, বেঁধে ওই দড়িটা দরজার নিচে যে ফাঁকাটা ছিল, কারণ ওইটা যে অঞ্চলে ছিল এটা দুর্গম এলাকা, দেখা যাচ্ছে যে এটা পাকা বাড়ি ছিল না। জি। তো দরজার নিচে ফাঁকা থাকে, সাধারণত আমরা দেখেছি গ্রামের বাড়ি যে চৌকাঠের নিচে অনেক সময় ফাঁকা থাকে, ঠিক ওরকম চৌকাঠের নিচে ফাঁকা ছিল। ক্যাপ্টেন সাহেব দড়ির এক প্রান্ত ঘরের ভিতরে একটা খুঁটির সাথে বেঁধে ওই দড়িটা নিচ দিয়ে ছুড়ে দিয়েছেন। ছুড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এমন জোরে বাইরের থেকে ওই দড়ি ধরে টান দিয়েছে, ওই খুঁটি ভেঙে ঘরের সামনের পার্টটা পর্যন্ত
মানে 20-30 হাত দূরে চলে গেছে। তখন ক্যাপ্টেন সাহেব যেটা দেখেছেন এবং ওখানে আরো কয়েকজন যারা সোলজার তারা যেটা দেখেছেন, আসলে এইটা ওনাদের পক্ষে বিশ্বাস করা এবং সহ্য করাটা খুব কঠিন ছিল। ওনারা দেখলেন বড় আকৃতির একটা ছায়া মূর্তি, যেটা চোখ মানে লাল টকটকে জ্বলছে, মনে হচ্ছে এরকম লাল কোন টর্চ লাইটের মতো জ্বলছে, এরকম ছায়া মূর্তি। ক্যাপ্টেন সাহেবের হাতে ছিল রিভলভার। উনি নিজের অজান্তেই ভুল করে ভয় পেয়ে ওনার জীবনের সবচেয়ে ভুল কাজটা করে বসেন। উনি ওই ছায়ামূর্তির দিকে একটা শুট করে ফেলেন। এটা ওনার অজান্তেই হয়ে যায়, মানে ভয় পেয়ে হঠাৎ করে ওনার হাত থেকে গুলি ফসকে বেরিয়ে গেছে আর কি ওইদিকে। তো সঙ্গে সঙ্গে ছায়ামূর্তিটা অদৃশ্য হয়ে যায়। ক্যাপ্টেন সাহেব ওখানে ফেইন্ট হয়ে যান। ঘটনার মানে ওই বাড়ির ঘটনা এখানে আপাতত শেষ, কিন্তু ক্যাপ্টেন সাহেবের কিছু ঘটনা ঘটতে থাকে। সেটা হচ্ছে ওনার ওই ঘটনার পর থেকে শরীরের একটা অদ্ভুত পরিবর্তন আসা শুরু হয়। আমাদের যেমন হাতে এবং পায়ে হালকা মানে লোম আছে, হালকা লোমশ আমাদের শরীরটার, ওনার ওই ঘটনার কয়েকদিন পর থেকে শরীরের এই লোমগুলো অনেক মোটা এবং বড় হতে শুরু করে। আচ্ছা। এবং মাত্র অল্প কয়েকদিনের মধ্যে যে ওনাকে দেখলে আসলে বোঝার উপায় থাকতো না এটা কি মানুষ না অন্য কিছু, এরকম কেন হচ্ছে। এবং ওনার আচরণেও অনেক অদ্ভুত রকমের পরিবর্তন আসতে শুরু করে। যেমন ক্যাম্পে যখন উনি থাকতেন, রাতের বেলা উনি ওনার তাঁবু থেকে বেরিয়ে যেতেন। যারা ওই ক্যাম্পের দায়িত্বে ছিল তারা দেখতেন ক্যাপ্টেন সাহেব বের হয়ে যাচ্ছে। যেহেতু উনি একজন সিনিয়র অফিসার, ওই ক্যাম্পের উনি ছিলেন প্রধান, সুতরাং সোলজাররা ওনাকে জিজ্ঞেস করার সাহস পেত না যে স্যার আপনি কোথায় যাচ্ছেন। তারপরেও সামনে দিয়ে চলে গেলে বললো স্যার এটুকু বলতো, স্যার আমরা কি সাথে আসবো? তখন উনি বলতেন না, তোমাদের কাউকে আসতে হবে না, আমি একটু গ্রামটা রেকি করে আসি, এই কথা বলে উনি বেরিয়ে যেতেন। এবং উনি ফিরে আসতেন ভোরের আগে। উনি যে কোথায় যেতেন, কি করতেন, এটা সোলজারদের সম্পূর্ণ অজানা ছিল। কিন্তু ওনার অদ্ভুত এই ধরনের আচরণ যখন উনি দেখলেন যে বিভিন্ন কমান্ডিং এর বিষয়ে উনি অনেক উদ্ভট ধরনের মানে পাগলামি কিছু কমান্ড করছেন, তখন সোলজাররা এই ঘটনাগুলো তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। ওই ক্যাপ্টেন সাহেবের বাবা ছিল পাকিস্তানি সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার পদমর্যাদার কর্মকর্তা। তো উনি যখন ওনার কাছে খবরটা আসলো, তখন উনি ওই ক্যাম্পে আর একজন অফিসারকে পাঠিয়ে ওনাকে প্রত্যাহার করে নিলেন এবং ওনার ট্রিটমেন্টের জন্য পাকিস্তানের অনেক মানে খুব ভালো ভালো ডাক্তারকে দেখালেন। তখন ডাক্তাররা বললো যে আসলে ওনার শরীরের যে সমস্যাটা হয়েছে এটা কেন হয়েছে আমরা বলতে পারবো না, তবে ওনার মানসিক ভাবে উনি খুব বিপর্যস্ত, ওনাকে অবশ্যই মানসিক মানে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। একটা পর্যায়ে এমন হলো যে ওনাকে মেন্টাল অ্যাসাইলামে রাখা হলো। কিন্তু রাসেল ভাই, অদ্ভুত ব্যাপার, মেন্টাল অ্যাসাইলামে রাখার পরে ওনাকে মানে যখন রাখা হতো পরের দিন আর পাওয়া যেত না। ঘরের দরজা বন্ধ, কিন্তু উনি নাই ঘরের মধ্যে। কোথায় কোথায় খোঁজ নিয়ে কোথাও পাওয়া যায় না। খবর আসে ওই যে যেই বাড়িটির কাছে উনি গিয়েছিলেন রাতের বেলা, ওই বাড়ির আশেপাশে ওনাকে দেখা যায়। তো উনি কিভাবে গেলেন পাকিস্তান থেকে, মানে ওই কাশ্মীরের আজাদ কাশ্মীর যেটা পাকিস্তান নিয়ন্ত্রিত অঞ্চল, সেই সিয়াচেন হিমবাহর কাছাকাছি যে গ্রামগুলো, এখানে খুবই দুর্গম, এখানে পায়ে হেঁটে যাওয়াটা খুবই কঠিন কাজ। সেখানে পাকিস্তান থেকে একজন এভাবে চলে যাবে এটা অসম্ভব ব্যাপার ছিল। কিন্তু আবার ওনাকে ধরে নিয়ে আসা হতো। ওনার এই কারণে ওনাকে চাকরি থেকে মানে সাসপেন্ড করা হয়। সাসপেন্ড বলতে মানে বের করে দেওয়া হয় আর কি, কারণ মেন্টালি সিক ছিলেন। তারপর ওনাকে ওনার পরিবার থেকে উচ্চতর চিকিৎসার জন্য ওনাকে আমেরিকায় নিয়ে যাওয়া হয়। তো আমেরিকার যে মেন্টাল অ্যাসাইলামে ছিল, সেই মেন্টাল অ্যাসাইলামেও ঠিক একই ধরনের ঘটনা ঘটেছে। ওনাকে রুমে রাখা হয়েছে, সকালে দেখা গেছে রুম তালাবদ্ধ, ঠিক আছে, কিন্তু উনি নেই। উনি কোথায় মানে পুলিশ কোথাও খুঁজে পায় না ওনার কোনো হদিস নেই। কিন্তু দেখা গেল যেই রাত্রে উনি উধাও হয়েছেন, পরের দিনই খবর আসলো উনি ওই মানে আজাদ কাশ্মীরের ওই অঞ্চলে সিয়াচেন হিমবাহর ওই কাছাকাছি ওই গ্রামে ওনাকে দেখা যাচ্ছে। উনি কিভাবে সেখানে গেলেন, কে তাকে নিয়ে গেল? এবং উনি পরের দিকে এমন হলো যে উনি কারোর সাথে কথা বলতেন না। উনি কি খেতেন, কোথায় ঘুমাতেন, কোনো বিষয় জানা যেত না। এবং কিছুদিন মানুষ ওনাকে দেখতো, দেখে খুব ভয় পেত, কারণ উনি শেষ দিকে এমন অবস্থা, উনি ওনার শরীরে কোনো কাপড়ই পরতেন না, কিন্তু ওনার শরীরে এত লোম ছিল দেখে মনে হতো মানে বন মানুষ বা এই টাইপের কিছু এরকম মনে হতো। মানুষ দেখে ওনাকে ভয় পেত। উনি ওই অঞ্চলের মানে গুহাটুহা এখানে থাকতেন। একদিন মানে ওখানকার স্থানীয় কিছু লোক একটা জিনিস আবিষ্কার করলো যে কিছু মানুষের শরীরের কিছু বিক্ষিপ্ত অংশ
কিন্তু সবাই যখন দেখলো যে হাত পা মাথা আলাদা হয়ে আছে, মাথাটা দেখে চিন্তা করে এটা তো ওই সেই অফিসারের মাথা যারা সবাইকে চিনতেন যে ইনি এখানে ঘুরে বেড়াতেন। তো হাত দেখেও চিনেছে, হাতগুলো লোমশ। তো যখন শরীরটা একত্রিত করা হলো তখন মানে দেখা গেল কে যেন ওনার হাত পা মুচড়িয়ে টেনে টেনে ছিঁড়ে ফেলেছে। খুব নৃশংস ভাবে ওনাকে হত্যা করা হয়েছে। তো এই ছিল রাসেল ভাই ঘটনা। এই ঘটনাটি যিনি আমাকে বলেছিলেন, যে মুরব্বী, উনি 2006 সালে মারা যান। কারণ উনি যখন পাকিস্তান আর্মিতে চাকরি করতেন, দেশ মানে যখন স্বাধীনতা যুদ্ধ শুরু হয় তখন উনি বাংলাদেশে চলে আসেন এবং স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। এবং পরবর্তীতে বাংলাদেশ আর্মিতে উনি দীর্ঘদিন সার্ভিস দিয়েছিলেন। 1980-তে উনি অবসর নেন। 2006 সালে উনি মারা গিয়েছিলেন। তো উনি যখন আমাকে ঘটনা বলছেন তখন আমি খুব ছোট, আমার অতটা স্মরণে ছিল না। এই আমি যে প্রতিষ্ঠানে মানে চাকরি করি আর কি, আমি ক্লাস নিতে গিয়েছিলাম আমাদের ব্রাঞ্চে ফরিদপুরে। তো ওই সময়ে আমি ওই সুযোগে ওনার ফ্যামিলির সাথে আমি এই বিষয়টা আরো কিছু জানার জন্য মানে আমি তাদের শরণাপন্ন হই এবং ওনাদের কাছ থেকে এই ঘটনাটা আমি আরেকটু ডিটেলস শুনি, কারণ আমি অনেকটাই ভুলে গিয়েছিলাম ঘটনাটা। তো ওনাদের কাছ থেকে শোনার পর ঠিক এইভাবে যে উনি যখন ওনাদের ফ্যামিলির সাথে এই ঘটনাটা বলেছিলেন, তো ওনাদের কাছ থেকে আরো ডিটেলস জেনে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। আমি দেখতে পাচ্ছি ফেসবুকে দেশের বাইরে থেকে অনেকে লিখছেন। কিশোর সন্ন্যাসী আমাদের সঙ্গে আছেন এবং তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন, ভূত এফএম শুনছেন এবং তিনি আমাদেরকে লিখেছেন তার কথা এবং তিনি লিখেছেন যে ইন্ডিয়ার কৃষ্ণনগর থেকে এফএম শুনছি এবং তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন। তিনি অনেক বড় ফ্যান, সেটা লিখেছেন। মাসুম ইফতি আমাদের সাথে লিখেছেন যে দেশে থাকার সময় আমি আর আমার ওয়াইফ নাদিয়া রেগুলার আমাদের প্রোগ্রাম শুনতাম, কিন্তু আজ প্রথম কাতার থেকে ভূত এফএম শুনছি, ভালো লাগছে আর মিস করছি। রাসেল ভাই মেসেজটা পড়বেন কিন্তু। মেহেদী হাসান রক্তিম লিখেছেন ফ্লোরিডা থেকে এবং ফ্লোরিডা থেকে তিনি লিখেছেন যে নদী ভাঙনের গল্পটা তিনি শুনেছেন, কিন্তু তার অনুরোধ যেটা সেটা আমি ঠিক বুঝিনি, যেটা অনুরোধ করেছেন, বাট নদী ভাঙনের ঘটনাটা তিনিও জানেন। আমরা পরবর্তী ঘটনায় যাব, তবে তার আগে আরো একটা ইমেল পড়তে চাই এবং সেই ইমেলটি পাঠিয়েছেন আমাদেরই একজন অতিথি এবং তিনি যেভাবে পাঠিয়েছেন আমি সেভাবে পড়ছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। কেমন আছেন রাসেল ভাই? আশা করি ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমাদের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং থানার গ্রাম হলো আবিদপুর, আমার নাম হলো শাকিল। ফেসবুকে আমি মিস্টার ললিপপ নামে আছি। আমি আপনাদের নিয়মিত একজন শ্রোতা। কয়েক মাস কাজের ব্যস্ততায় ভূত এফএম শোনা হয় না। আমি আমার যে কোনো একটা সমস্যার কারণে স্টুডিও থেকে এই ঘটনা শেয়ার করতে পারছি না। কথা না পারি আমি ঘটনায় চলে যাব। ঘটনাটি আমার আম্মুর কাছ থেকে শোনা। আমার আম্মু আমাকে যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবে আপনাকে বলছি। ঘটনাটি হলো আমার নানার সাথে। আমার নানা নানু এবং আমার আম্মু কোনো এক স্থানে বেড়াতে গিয়েছিলেন, সম্ভবত নানার শ্বশুর বাড়ি। যে সময় ঘটনাটি ঘটেছিল সেই সময় ওই গ্রামের অবস্থা ছিল খুব খারাপ। সারাটা গ্রামে ছিল বাঁশঝাড়, এমনও জায়গা ছিল যেখানে মানুষ দিনের বেলা যেতে ভয় পেত। আগে বলে রাখা ভালো, আমার নানা জিনের কবিরাজি জানতেন। তা আমার নানা এবং দাদির কাছে জিন আটক করা, মানুষের শরীর থেকে জিন আলাদা করার কিছু কৌশল ছিল। নানা ওখানে অনেকদিন থাকার পর দেখলেন সেখানে অধিকাংশ মানুষ মাছ ধরে, কিন্তু দিনের বেলায়। রাতে কেউ ভয়ে ঘর থেকে বের হতেন না। সেই গ্রামের এক বিশাল বাঁশঝাড়ের পেছনে রয়েছে কয়েকটা পুকুর এবং সেই পুকুরে অনেক মাছ, কিন্তু জায়গাটা এতই ভয়াবহ যে কেউ দিনেও যেতে সাহস পেতেন না। আমার নানা জানতে পারলেন যে সেই পুকুরে অনেক মাছ এবং সেখানে কেউ মাছ ধরে না, কিন্তু সেখানে মাছ ধরতে তারা আগ্রহী অনেকেই। এশার আজানের পর নানা ওনার শ্বশুর কাছ থেকে জাল চাইলেন, কিন্তু তাকে কেউ জাল দিতে রাজি হচ্ছিল না। আমার নানুও নাকি অনেক কান্নাকাটি আরম্ভ করে দিয়েছিলেন, সবাই তাকে বাধা দিচ্ছিল, কিন্তু নানা কে আটকে রাখতে পারে, কারণ যেই কথা সেই কাজ। জাল নিয়ে বেরিয়ে পড়লেন, সাথে কাউকে নিলেন না। নানা বাঁশঝাড়ের মাঝামাঝি অবস্থায় এসে দেখলেন নানার সামনে একটা বাঁশ, যা দেখার জন্য তিনি একদমই প্রস্তুত ছিলেন না। আর এই লাশটাকে ঘিরে রেখেছে অনেকগুলো বিড়াল এবং অনেকগুলো বড় বড় কুকুর। কুকুরগুলো বিড়ালগুলোকে তাড়াচ্ছে, কিন্তু বিড়ালগুলো পুনরায় লাশের কাছে লাশের কাছে আসছে এবং ওই পুকুরে যাওয়ার আরেকটা রাস্তা আমার খুঁজলেন।
এবং সফল হলেন। তিনি অন্তত 10 মিনিট হাঁটার পর পুকুরে গিয়ে পৌঁছালেন এবং সেখানে মাছ ধরা নিয়ে তিনি ব্যস্ত হয়ে পড়লেন। আশেপাশে খুব নীরব, মাঝে মাঝে ভেসে আসছিল কুকুরের ঘেউ ঘেউ এবং কিন্তু তিনি আশেপাশে মনোযোগ না দিয়ে মাছ নিয়ে ব্যস্ত ছিলেন। তিনি ভালো পরিমাণে মাছ পাচ্ছিলেন, কিন্তু লক্ষ্য করলেন যে তিনি যে পরিমাণ মাছ পাচ্ছেন সে পরিমাণ মাছ তার ব্যাগে নেই। তিনি তখনই বুঝতে পারলেন এখানে কোনো একটা ঘটনা আছে। এখন তিনি ব্যাগটা তার সাথে রাখলেন এবং পুনরায় মাছ ধরায় ব্যস্ত হয়ে গেলেন। কিছুক্ষণ পর তার ব্যাগটা ভর্তি হয়ে গেল। তিনি এমন সময় বাতাসের আওয়াজ শুনতে পেলেন এবং তিনি লক্ষ্য করলেন বাতাসটা উত্তর দিক থেকে প্রবাহিত হচ্ছে এবং বাতাসটা ধীরে ধীরে আসছে দক্ষিণ দিকে। আর বাতাসে বড় বড় গাছপালা নড়ছে, ছোট ছোট গাছপালা নড়ছে এবং বাতাস শুধু ওই স্থানে, যে স্থানটি পার হয়ে তিনি বাড়িতে পৌঁছাবেন। এই অবস্থায় তিনি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন। আর কিছুক্ষণ পর তিনি যা দেখলেন তা হলো একটা পুরুষের বডি তার দিকে আসছে। বডিটার চেহারা আবছা ভাবে দেখা যাচ্ছে, ভালোভাবে দেখা যাচ্ছিল না। তিনি ভালো করে লক্ষ্য করে দেখলেন বডিটা মানুষের চাইতে অনেক উঁচু এবং মোটা। আর সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো বডিটায় মাথা ছিল না, আর চুলগুলো ছিল তার বুক থেকে। কি অদ্ভুত, চিন্তা করে দেখুন। তিনি এটা দেখার পর অনেক ভয় পেয়ে গেলেন এবং আগেই বলেছিলাম নানা তার দাদির কাছ থেকে কিছু জিনের কবিরাজি শিখেছিলেন। সেই পদ্ধতিতে তিনি জিনটিকে একটা স্থানে নিয়ে এসে আটকে ফেললেন এবং এটা জায়গা থেকে নড়তে পারছিল না। এই সময় তিনি বাড়ির দিকে চলে আসেন। কাছাকাছি এসে তিনি জিনটিকে আটক করে ছেড়ে দিলেন এবং তিনি জিনটিকে মুক্ত করার সাথে সাথে খুব জোরালো একটা আওয়াজ শোনা গেল এবং আওয়াজ শুনে মনে হচ্ছিল জিনটা এত ক্ষিপ্ত হয়েছিল যে কোনো সময় নানাকে কাছে পেলে মেরে ফেলতেন। এবং আরেকটা অবস্থা, সকালে মাছ ধরা দেখে সবাই অবাক, কিন্তু তিনি কাউকে ঘটনাটি শেয়ার করলেন না। নানা ধারণা যে এত মাছ দেখে পাশের বাড়ির এক লোক কিছুটা লোভে পড়েছিলেন এবং তিনি সেখানে মাছ ধরার পরিকল্পনা করলেন এবং সেই লোকটি তার ছোট ছেলেকে নিয়ে সেখানে গেলেন, মাছ ধরলেন। ছেলেটা ছিল পুকুর পাড়ে, আর সেই পুকুরটিতে ছিল হাঁটু সমান পানিতে। এই সময় সেই ছেলেটি লক্ষ্য করলেন যে জোরালো আওয়াজে বাতাসের সাথে এসে তার ছেলেটাকে 3 থেকে 4টা চড় মারলো কেউ এবং সেটা পানিতে ছুঁড়ে মারলো। ছেলেটা ওই আওয়াজটা করেছিল এবং আব্বু ঘোড়ার ওপর ঘোড়া, আচ্ছা চারটা আব্বু, যেটা ওই সময় আওয়াজ করেছিল আব্বু ঘোড়ার ওপর ঘোড়া। তারপর তার ছেলেকে সেখান থেকে তুলে বাড়িতে নিয়ে আসেন এবং সকালবেলায় হতেই ছেলেটা মারা যায়। নানা তারপর থেকে তার সাথে ঘটে যাওয়া ঘটনাটি শেয়ার করেন। এটা ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। কিন্তু খুব অদ্ভুত ব্যাপার যে ছেলেটি কেন তার বাবাকে ঘোড়া আব্বু ঘোড়া বলে ডাক দিয়েছিল এবং কি বলতে চেয়েছিল গড নোজ, বাট ঘটনাটা বেশ উইয়ার্ড। আমরা ছোট্ট বিরতি যাচ্ছি, বিরতির পরে আবারও ফিরে আসছি। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Bhoot FM, the night comes alive. হ্যালো এভরিওয়ান আউট দেয়ার, আমি তন্ময় ঘোষ, শিলিগুড়ি, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া থেকে বলছি। প্রথমে রাসেল ভাই অ্যান্ড রেডিও ভর্তির সবাইকে বুথ এফএম এর 6 years কমপ্লিশনের জন্য কংগ্রাচুলেশনস এন্ড লটস অফ গুড উইশেস। আপনাদের অনেকেরই এক্সপিরিয়েন্সেস আমি অতীতে বুথ এফএম এ শুনেছি এবং সেখান থেকে এই রেকর্ডিং পাঠানোর অনুপ্রেরণাটা পাওয়া। তো শুরুতেই যে একটা কথা বলবো, সবারই হয়তো ভূতের ব্যাপারে বা প্যারানর্মাল জিনিসগুলোর ব্যাপারে অনেক রকমের ওপিনিয়ন থাকে। তো আমাদের অনেকেই বা সবাই নিজেদের জীবনে কখনো কখনো কিছু উইয়ার্ড জিনিস এক্সপিরিয়েন্স করেছি। অনেকের ক্ষেত্রে হয়তো তারা ইগনোর করে এগিয়ে গেছেন, আবার আমার মতো বা আমাদের মতো কিছু মানুষ আছে যারা আবার সেগুলো নিয়ে ভেবেছে। তো ভূত নিয়ে আমার একটা স্ট্রং ওপিনিয়ন আছে, তাদের এক্সিস্টেন্স নিয়ে আমার খুব বেশি একটা যে সন্দেহ আছে তা নয়। আমার যা মনে হয় তা হলো যে ভূত বা অন্যান্য যে কোনো ফর্মের বিষয়ে আমরা অবগত, তাদের আমাদের সাথে এক্সিস্টেন্স বর্তমান, ইভেন হয়তো একই স্থানে বা একই সময়ে, যাই হোক, কিন্তু আমাদের অবস্থান তাদের অবস্থানের মধ্যে যে পার্থক্য হলো সেটা হলো ডিমেনশনের। যেহেতু দুটো আলাদা আলাদা ডিমেনশনে অবস্থান, তাই আমরা তাদের বা তারা আমাদের দেখতে পায় না ম্যাক্সিমাম কেসেস। তো কিন্তু কিছু কিছু পার্টিকুলার টাইম এন্ড প্লেসে কোনো একটা মিডিয়ামের থ্রু আমাদের এই এক্সপিরিয়েন্সেস গুলো হয়ে থাকে। তো যাই হোক, এটা আমার ওপিনিয়ন ছিল ভূতের ব্যাপারে। আর আপনাদের অমূল্য সময় নষ্ট না করে সরাসরি গল্পটাতে চলে যাবো।
তো গল্পের বিষয়ে একটা জিনিস বলে রাখি যে গল্পের কিছু ক্যারেক্টার্স অ্যান্ড প্লেস অফ অকারেন্স অ্যাকচুয়ালি রিভিল করতে পারছি না সঙ্গত কারণে। গল্পটা আজ থেকে 7 বছর আগে। তো তখন আমি ক্লাস 12-এ পড়ি উত্তরবঙ্গেরই একটা খুব পরিচিত শহরের নামটা আমি ঠিক বলতে পারছি না এখন। যাই হোক, কিন্তু সেখানে আমরা থাকতাম একটা ভাড়া বাড়িতে, 4 বন্ধুরা। আমাদের এখানকার লোকাল 4টে ছেলে, আমরা ওখানে থাকতাম। তো যেহেতু গ্রামের ছেলে, যখন পড়াশোনা বা স্কুল বা টিউশন থাকতো না, তো তখন আমরা ম্যাক্সিমাম টাইমই শহরের বাইরে কিছু এরিয়ায় ঘুরতে যেতাম সাইকেল নিয়ে, স্পেসিফিক্যালি বিকেল বেলার সময়টা, কারণ যেদিন খেলাধুলো থাকতো না, তো আমাদের এটা প্রায় অভ্যেস হয়ে দাঁড়িয়েছিল যে আমরা বিকেলের দিকে বেরোতাম ঘুরতে। যেহেতু মাঝে মাঝে বেরোতাম, তাই প্রত্যেক দিনই একটা আলাদা আলাদা দিকে টার্গেট করে বেরোতাম যে আজ এই দিকটাতে যাওয়া হবে বা এই এরিয়াটার দিকে ঘুরতে যাবো, এরকম ভেবে আমরা বেরোতাম। তো সেরকমই একদিন হঠাৎ আমরা 3 বন্ধু, যে ফোর্থ পার্সনটা ছিল সে সেদিন যায়নি, কারণ কিছু তার প্রবলেম ছিল বলে সেদিন সে যায়নি। তো 3জনই আমরা 2টো সাইকেল করে বেরিয়েছিলাম বিকেল দিকে ঘুরতে। মে মাসের বিকেল বলে সময়ের কোনো অভাব ছিল না, কারণ সন্ধ্যেটা অনেক লেট করে হতো, তাই অনেকটাই দূরে এসে পড়েছিলাম সেদিন সাইকেল চালাতে চালাতে। তো যখন আমরা সবাই খুব ক্লান্ত, মানে অনেকক্ষণ ধরে সাইকেল চালাচ্ছি প্লাস গরম, তার কারণে ক্লান্ত হয়ে পড়েছি, তখন মনে হলো কি যে একটু বসার যদি কোথাও একটা জায়গা পাওয়া যেত তাহলে খুব ভালো হতো। কিন্তু মুশকিলটা হলো যে বসার বা রেস্ট নেওয়ার তেমন কোনো জায়গায় আশপাশে ছিল না। তো অগত্যা আর কিছুটা এগোনোর সিদ্ধান্ত আমরা নিলাম যে কিছুটা এগিয়ে যেয়ে হয়তো কোনো বসার জায়গা পাওয়া যেতে পারে। তো কিছুটা এগোনোর পরই আশ্চর্যভাবে একটা বড় একটা দিঘি বলা যেতে পারে। তো সেখানে পাহাড়গুলো বেশ বাঁধানো ছিল, আর পাহাড়গুলো বেশ অনেকটাই উঁচু। তো বেশ খুশি হয়ে আমরা 3জনে নেমে পড়লাম সাইকেল থেকে। আর এদিক ওদিক তাকিয়ে দেখলাম যে চারিদিকটা বেশ ফাঁকা। সো ঘুরে ঘুরে দেখতে লাগলাম এদিক ওদিক। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার যেটা ছিল যে পুরো রাস্তা এত গরম থাকলেও ওই পার্টিকুলার জায়গাটাতে অদ্ভুত রকমের একটা ঠান্ডা ছিল। না, তখনও তো জানতাম না যে কি বিষয়, কেন ঠান্ডা বা কি, এখনো হয়তো জানি না ঠিক মতো। তবে ঠান্ডাটা বেশ ভালো রকমই ছিল ওখানে। তো ভাবলাম হয়তো যে ফাঁকা জায়গায় পুকুর থাকার কারণে হয়তো জায়গাটা ঠান্ডা। তো এরকম ভেবে কিছুক্ষণ কাটানোর পর হঠাৎ চোখে পড়লো যে পুকুরের একটা পাশে, ঠিক পুকুরের পাহাড়টা যে উঁচু, সেখানে একটা কুয়ো বা ইদা যাই বলি। তো সবাই সেটা দেখলেও কেন জানি না কেউই সেটাকে গভীরভাবে নিল না। বাট আমার মনে কেমন জানি একটা খটকা লাগলো যে পুকুরের পাশে বা পুকুরের সাথে লাগানো একটা কুয়ো থাকার কি কারণ হতে পারে। যদি এরকম হতো যে আশেপাশে কোনো লোকেশন থাকতো, আই মিন কোনো জনবসতি থাকতো, সেটাও নেই। কারণ যতদূর অব্দি আমরা চারপাশে দেখতে পাচ্ছি চারিদিকে ফাঁকা, তো সেখানে একটা পুকুরের এক্সিস্টেন্স থাকা উচিত ছিল না। তো যাই হোক, সেই বিষয়ে বিশেষ কিছু ভাবার অবকাশ পাওয়ার আগেই বন্ধুদের ডাকাডাকিতে আমিও ব্যাপারটাকে ইগনোর করে তাদের সঙ্গে অন্য কাজে লেগে পড়লাম। যাই হোক, তো ঠিক যখন 6:30 বাজে, তখন আমাদের মধ্যে একজন হঠাৎ করে বলে উঠলো যে এবারে বেরিয়ে পড়া উচিত, না হলে পৌঁছতে অনেকটা রাত হয়ে যেতে পারে, কারণ আমরা অনেকটাই দূরে চলে এসেছিলাম। কিন্তু ওর কথা শেষ হতে না হতেই সবার নাকে কেমন যেন একটা বোটকা গন্ধ এসে লাগলো। গন্ধটা এতটাই অদ্ভুত ছিল যে আমাদের ওখানে বসে থাকাটাই মুশকিল হয়ে পড়লো। মানে আমি ঠিক বলে বোঝাতে পারবো না গন্ধটা কিরকম, প্রচন্ড বোটকা রকমের গন্ধ। তো হঠাৎ আমাদেরই একজন বলে উঠলো যে গন্ধটা ঠিক শবদাহ করার যে মানুষ, মানে হিন্দু কালচারে যখন মৃত্যুর পরে মানুষজনকে পোড়ানো হয় তখন যে গন্ধটা আসে, সেরকম একটা গন্ধ। তো আমি বললাম কিন্তু আমরা তো আসার পথে কোনো শ্মশান পাইনি, তবে পুকুরের পাহাড়গুলো এতটাই উঁচু যে হয়তো ওপাশ চলে থাকলেও চোখে নাও পড়তে পারে। তাই ভাবলাম যে ওপাশটা সবাই মিলে গিয়ে দেখি যে কি হচ্ছে ব্যাপারটা। তো হাঁটতে হাঁটতে যখন পুকুরের অন্য পাশটায় পৌঁছলাম, যেহেতু পুকুরটা বড়, তো বেশ অনেকটাই ঘুরে ওপাশে যেতে হয়। তো তো পাশে যখন আমরা সবাই মিলে পৌঁছলাম 3জনে, তো সামনে তাকিয়ে দেখলাম যে যতদূর দেখা যাচ্ছে শুধু ফাঁকা মাঠ, মানে ধান টান চাষ করা রয়েছে, আর দূরে যা দেখা যাচ্ছে যে কিছু গাছ আছে। তাছাড়া সেখানে না কোনো শ্মশানের অস্তিত্ব আছে, নেই সেরকম কোনো গন্ধ আসার বা কোনো জায়গাও নেই যে যেখান থেকে গন্ধটা ভেসে আসতে পারে। অথচ গন্ধটা কিন্তু গিয়েই চলেছে, যতটুকু সময় যাচ্ছে তার সঙ্গে সঙ্গে গন্ধটা বাড়তে থাকছে। তো এই সমস্ত কিছু আমরা 3জনে আলোচনা করছি ওখানে দাঁড়িয়ে, হঠাৎই পিছন দিকে একটা ঝাপ করে আওয়াজ হলো। তো জাস্ট মানে রিয়াকশন অনুযায়ী আমরা পিছনে ফিরে দেখালাম। তো পিছনে যখন ফিরে তাকালাম তখন দেখলাম যে কিছু একটা বুঝতে পারলাম অ্যাকচুয়ালি
যে কিছু একটা জলে ঝাঁপালো বাইরে থেকে, মানে এরকম নয় যে জলের ভেতরে কোনো মাছ যদি লাফ হয় সেরকম কোনো আওয়াজ হতে পারে, সেরকম কিছু না। বাইরে থেকে হয়তো কোনো এক্সটার্নাল কোনো একটা জিনিস জলের মধ্যে ঝাঁপালো, কারণ ঘাটের একদম পাশে যে জলের ধারা তখনও সেটা বেশ অশান্ত। তো ততক্ষণ আমরা সবাই বেশ ভালো রকমের ভয় পেয়ে গেছি, কারণ প্রথমে একে তো বড্ড ফাঁকা একটা জায়গা, তারপর থেকে একটা পোকা গন্ধ নাকে ভেসে আসছে, যেটা হয়তো শ্মশানে মানুষ পোড়ানোর কোনো গন্ধ হতে পারে। তারপর থেকে হঠাৎই জলের মধ্যে একটা ঝপ করে আওয়াজ হয়ে যাওয়া, কিন্তু বেশ আমরা ভয় পেয়ে গেছিলাম। তবে একটা ব্যাপার অদ্ভুত আমি দেখেছি যে ভয় যদি বেশি হয় তাহলে হয়তো ভয়ের কারণটা না জেনে আসা যায় না। এবং এই ভয়ের মধ্যে আমরা আস্তে আস্তে তখন যে তার সাথে বসেছিলাম সেই তার সাথে আবার ফিরে এলাম। আমরা এতটাই ভয় পেয়ে গেছিলাম যে কারোর মুখে তো প্রথম কোনো কথা ছিল না, মানে কারোর মুখ থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না ঠিক। আর সঙ্গে সঙ্গে সেই জায়গাটা অদ্ভুত রকমের শান্ত হয়ে গেছিল, মানে চারিদিক থেকে কোনো রকম একটা পাখি ডাকার আওয়াজ নেই, ইভেন মানে কোনো রকমেরই আওয়াজ চারিদিক থেকে আসছে। সবাই যাই হোক বুঝতে পারলাম যে সেখানে হয়তো দাঁড়িয়ে আর কাজ নেই, এবারে ভালো ভালো বেরিয়ে আসাটাই হয়তো বুদ্ধিমানের কাজ হবে। তো এই কথাটা বাকিদের বলতে যাবো, তো আমাদের মধ্যে একজন বলে উঠলো যে ওটা কি। তো আমাদের ঠিক মানে সাইডে তাকিয়ে দেখলাম যে কুয়োর পাশে, মানে কুয়োটা যেখানে ছিল তার পাশে কে যেন একটা দাঁড়িয়ে রয়েছে। তখনও দিনের আলো পুরোপুরি শেষ হয়ে যায়নি, মানে তখনও কিছুটা আলো ছিল। তো যা বুঝতে পারলাম যে একটা মেয়ে, মানে খুব একটা বেশি হয়তো বয়সও হবে না, 16-17 বছর বা 15-16 বছর, এরকম একটা মেয়ে যে লাল রঙের একটা শাড়ি পরে আছে এবং সাথে তার শরীরে প্রচুর পরিমাণে গয়না, মানে সোনার গয়না রীতিমতো। কিন্তু এই সময় ফাঁকা জায়গায় এই মেয়েটা কেই বা থাকতে পারে, একটু কোনো একটা মানে সভ্য সমাজের মেয়ে তো আর এইভাবে একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে থাকবে না। কারোর সাথে এসেছে না কোনো বিপদে পড়েছে এরকম কিছু একটা ভাবছি, যে তাকে গিয়ে হয়তো জিজ্ঞেস করবো যে সে কোনো বিপদে পড়েছে কিনা। তো এরকম ভেবে এগোবো, এরকম সময় আমাদের পেছন থেকে আমারই এক বন্ধু টেনে ধরলো, জাস্ট পেছন থেকে শার্টটা ধরে পুল করেছে। তো ওর দিকে যখন আমি তাকালাম তখন ও ইশারায়, চোখের ইশারায় আমাকে বললো যে জলের দিকে তাকাতে, পুকুরের জলের দিকে তাকাতে। তো যখন আমি পুকুরের জলের দিকে তাকালাম, যা দেখলাম তার দেখার জন্য হয়তো মানুষের হৃৎপিণ্ড তৈরি হয়নি। পুকুরের জলে তখন অন্তত 50 থেকে 60টা মেয়ে মানুষের মাথা তুলে তাকিয়ে আছে আমাদের দিকে রীতিমতো। They were staring at us. ওদের শরীরগুলো জলে, মানে পুরো শরীরটাই জলে, আর শুধুমাত্র মাথাগুলো জলের উপরে তুলে রয়েছে। সবারই মুখগুলো কেমন জানি জলে থাকার কারণে, দীর্ঘদিন যদি কেউ জলে থাকে তার কারণে যে পচে কেমন ফুলে উঠেছে, আর কিরকম একটা অদ্ভুত ধরনের তাদের চেহারাগুলো হয়ে গেছে, যেটা আমি হয়তো বলে এখন বোঝাতে পারবো না। জাস্ট দেখার পরে আর কারোর মধ্যে এতটুকু শক্তি ছিল না, মনের মধ্যে বা শরীরে কারোর কাছে এতটুকু শক্তি ছিল না যে আমরা সেই বিষয়টা কি, কেন, কোথায় কি দেখতে যাবো। আমরা শুধুমাত্র প্রাণের ভয় ওখান থেকে 3 জনেই চলেছি। তো ওপরে সাইকেলগুলো রাখা ছিল, সেগুলো নিয়ে চোখ বন্ধ করে, শ্বাস বন্ধ করে কত দূর যে সাইকেল টেনেছি আমি জানি না। ছুটতে ছুটতে যখন মানে অনেকখানি পথ চলে এসেছি, না পেছন দিকে ঘুরে তাকানোর পর্যন্ত আমাদের একবার মানে সাহস হয়নি যে আমরা পেছনে ফিরে তাকাবো যে পেছনে আদৌ কি আমাদের ফলো করছে কিনা, বা যাদেরকে আমরা দেখলাম জলের মধ্যে তারা আমাদের পেছনে আসছে, সেটাও দেখার মতো আমাদের সাহস ছিল না। তো আমরা শুধুমাত্র প্রাণের ভয় বা বেঁচে থাকার ইচ্ছাটা ভেতরে থাকার কারণে ওখান থেকে ছুটে পালিয়েছি। আর হয়তো যদি আর এক মুহূর্ত ওখানে থাকতাম তাহলে হয়তো আজ এই কারণ এরকম ভয়ঙ্কর কিছু আমি আমার জীবনে অন্তত খুব কম দেখেছি। তো বুঝতে পারলাম যে বেঁচে গেছি তখনই যে যখন দূরে একটা মানে বেশ কিছুটা দূরে আমরা রাস্তায়, তখন দূরে একটা দেখলাম যে একটা জায়গায় আলো জ্বলছে বেশ কিছু। তো বুঝতে পারলাম যে সেখানে কোনো একটা বাজার রয়েছে আর কি, ছোটখাটো মার্কেট। তো যখন সেখানে পৌঁছলাম তো তখন অনেকটাই সম্মতি ফিরে পেয়েছি সবাই 3জনই। তো তখন আর শরীর চলছে না, টোটালি আর সাইকেলে টানতে পারছি না, শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। তো 3জন ডিসাইড করলাম যে না, কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে কিছুটা সাহস জড়ো করে তারপরে ওখান থেকে বেরোবো। আর আরেকটা ব্যাপার তো ছিল যে এতক্ষণ যা কিছু ঘটলো আমাদের সাথে, সেটা কি ঘটলো বা কেন ঘটলো বা কিছু তার পেছনে কারণ আছে কিনা সেটা জানার ইচ্ছেটাও ছিল ভেতরে। তো সেখানে এক চায়ের দোকান ছিল, তো তাকেই মানে সেই চায়ের দোকানের যে মালিক আর কি, সে মনে হলো যে যথেষ্ট প্রবীণ মানুষ, তো তাকে জিজ্ঞেস করলে হয়তো সেই জায়গাটার একটা ইতিহাসের ব্যাপারে আমরা কিছু হলেও জানতে পারবো। তো সেই কারণেই আমরা তার কাছে গিয়ে জিজ্ঞেস করি যে প্রথমে আমাদের নিজেদের স্টোরিটাও বলি, যে এরকম একটা জায়গায় গেছিলাম যেখানে যাওয়ার পরে আমরা এই বিষয়গুলো প্রত্যক্ষ করেছি এবং এতটাই ভয় পেয়ে গেছিলাম যে আমাদের ওখান থেকে ছুটে আসতে হয়েছে। তো উনি সমস্ত ঘটনা শোনার পরে যা বললেন তা মোটামুটি এরকম যে পুকুরটা প্রায়
150 বছরেরও বেশি পুরনো। ওখানে ব্রিটিশ আমলে একটা শ্মশান ছিল। যখন বিধবা বিবাহের প্রচলন ছিল না, তখন সতীদাহ করা হতো। মানে সেটা হয়তো অনেকেই জানেন। তো আর যে মেয়েগুলোর পরিবারের আর্থিক অবস্থা খুব একটা সচ্ছল থাকতো না, তো তাদের মানে শেষকৃত্য করার জন্য যে পয়সার প্রয়োজন হতো, সেটা যদি না থাকতো কারোর কাছে, তো তাদের জ্ঞাত অবস্থায় ওই পুকুরের পাশে যে কুয়োটা ছিল, সেই কুয়োর জলে ফেলে দেওয়া হতো। পরে যদিও এই সতীদাহ প্রথা বন্ধ হয়ে যায় এবং উইথ দ্য টাইম শ্মশানটাও ওখানে নেই, কিন্তু সেই আত্মাগুলো হয়তো কখনো কোনো বিধান না হওয়ায় তো সেখানেই থেকে গেছে। আর লোকাল যারা মানুষ সেখানে যারা পাশাপাশি থাকেন, পাশাপাশি এরিয়াগুলোতে থাকেন, তো তারা এই বিষয়টাতে যথেষ্ট ভালোভাবে অবগত। আর তারা যথেষ্ট অ্যাভয়েড করেন সন্ধ্যেবেলা বা রাত্রেবেলা সেদিকটা দিয়ে যাওয়া আসা করাটা। আর এখনো কিছু কিছু সময় আমি যতদূর শুনতে পারি এখন, যে ওই এরিয়ায় বাইরের লোক যারা জানে না বা যারা দূর বাইরে থেকে আসে, তারা এখনো অনেক কিছুই দেখে থাকেন ওই এরিয়ায়। ওই দিনের পর আমি কখনোই ওই জায়গায় আর ফিরে যাইনি বা যাওয়ার সাহসও হয়নি। তো এই ছিল আমার স্টোরি। নিকট ভবিষ্যতে আরো কিছু লাইফ এক্সপিরিয়েন্সেস শেয়ার করতে পারলে খুশি হব। সো গুড বাই ফর নাও। Stay tuned to Radio 40 and don't get to stop the flow. ইয়েস, ডোন্ট ইউ ডেয়ার স্টপ দ্য ফুর্তি। এবং আমার কাছে যেটা মনে হয় যে ভূত এফএমের মানে আজকে হাতে আর তেমন সময় নেই, বাট আমরা আরো কিছু ঘটনা শুনতে চাই। আমাদেরকে দেখতে পাচ্ছি রেহান পারভেজ সুইট আমাদেরকে লিখেছেন, দেখতে পাচ্ছি ইন্ডিয়া থেকে, এবং তিনি আমাদের সাথে বলেছেন যে ভূত এফএম ততদিন পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত সূর্য এবং চাঁদ থাকবে। ও মাই গড। ওকে, তো আমাদেরকে দেখতে পাচ্ছি যে এছাড়াও আরো অনেকেই SMS করেছেন এখানে, এবং ফেসবুকেও লিখেছেন। অভিমানী ছেলে ফ্রান্স থেকে তিনি লিখেছেন, ফ্রান্সের প্যারিস থেকে তিনি লিখেছেন। থার্ড স্টোরিটা তার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের সাথে আরো অনেকেই আছেন এই মুহূর্তে জয়েন করেছেন। অ্যান্ড আমি দেখতে পাচ্ছি এখানে শাকিল সরকার, তারপরে সাইন এস কে, ব্রাইট আকাশ, রাহাত হুসাইন খান, ইউকেএস লিলি সহ আরো অনেকে আমাদেরকে লিখছেন এখানে। তো যাই হোক, আমরা পরবর্তী ঘটনায় চলে যাব এবং আমাদের দ্বিতীয় যে আমাদের যে আজকের অতিথি, তার কাছ থেকে আরেকটা ঘটনা আমরা শুনবো। খুব ছোট্ট একটা ঘটনা বল। হ্যালো লিসনার, আমি রাফি আবার নিয়ে আসলাম। রাসেল ভাই, এই একটা ঘটনাটা হচ্ছে একদম সরাসরি আমার সাথে ঘটে যাওয়া। আমরা একটা প্রুফ পাওয়ার জন্য গেলাম ওই বাসায়। সেটা হচ্ছে আমাদের মেডিকেল কলেজে ইয়াম 5 ব্যাচের বিষ্ণু ভাইয়ের বাসায়। ওনার বাচ্চা 4-5 মাস বয়স হবে। তো উনি আমাদের কলেজের ঠিক পূর্ব পাশে সেলুনের গলিতে থাকে একটা বাসায়, 3তলা বাসা, উপরের ছাদ, আর আশেপাশে কোনো দোতলা বা 3তলা কোনো বিল্ডিংও নেই। তো ওনার ফ্রেন্ড আনিস ভাই, উনি হচ্ছে এখন কমিউনিটি মেডিসিনের লেকচারার হিসেবে আছে। তো উনি পরিচয় এবং জায়গার নামটা প্লিজ বলবেন না। হ্যাঁ, তারপর আনিস ভাই আমাকে বললো যে চল, তোদের বিষ্ণু ভাইয়ের বাসায় নাকি ওনাকে খুব ডিস্টার্ব করতেছে, চল দেখে আসি, ভূতে নাকি ওরা খুব ডিস্টার্ব করতেছে। পরে বিষ্ণু ভাই দেখে গিয়ে বাসায় বসে আছে। আর বাসাটা রাসেল ভাই এমন ভাবে ছিল যে সিঁড়ি দিয়ে উঠতেও ভয় লাগতো, পুরো অন্ধকার ছিল রাত্রেবেলা। তো বাসায় বসা বিষ্ণু ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই কি হয়েছে? ভাই বলতেছে, শোন কি বলবো, তোর আমার ছেলেটা 3-4 দিন ধরে মানে বিল্ডিং এর উপরের দিকে তাকায় কান্নাকাটি করতেছে। রাত 10টা থেকে কান্না শুরু করে ফজর আজান পর্যন্ত, তারপরে কান্নাকাটি করে না, তারপরে ঘুমায়। এই কারণে তোর ভাবি আমার বাচ্চাকে নিয়ে বাসায় চলে গেছে, আমি বাসায় এখন আপাতত একা, এই রাতের বেলায় প্রবলেম হয়। তো আমি বললাম, ভাই কি প্রবলেম হয়? বলতেছে যে রাত 10টার পর পরে ছাদের উপরে এমন ভাবে আওয়াজ হয় যে রুমে থাকা যায় না, খুব বাজে ভাবে আওয়াজ করে, মনে হয় যে পা দিয়ে কেউ একজন নাচতেছে বা লাফাইতেছে। পরে বলতেছে যে আমি অনেকদিন ছাদে গেলাম এরকম দেখার জন্য যে কিছু আছে কিনা। আমি বললাম, ভাই আপনি কি এগুলো বিশ্বাস করেন? ঠিক তা এই কথা বলতে না বলতে 1 মিনিটের মাথায় আওয়াজ শুরু হয়ে গেল। তো বিষ্ণু ভাইকে বললাম, ভাই ছাদে কে? তো অবশ্য তোদের বললাম না যে এই আওয়াজটা। রাসেল ভাই বিশ্বাস করবেন না, তখন আমার, আনিস ভাইয়ের, বিষ্ণু ভাইয়ের 3 জনে একজন আরেকজনের চোখের দিকে তাকিয়ে আছি। আমরা সাথে সাথে টর্চ লাইট নিয়ে বলি যে চলেন যাই দেখে আসি। আসল ভাই 3 জনে যখন উঠি, পুরা ভয় ভয় নিয়ে ছাদে গিয়ে দেখি ছাদে কিচ্ছু নাই। ইভেন আশেপাশ থেকে যে কেউ একজন এসে লাফালাফি করে চলে যাবে সেরকম কোনো সিচুয়েশন ছিল না। আমরা 3 জনে চলে আসি। তারপরে আমি, আনিস ভাই 2 জনে ব্যাক করি। তারপরের দিন
বিষ্ণু ভাই ডিউটিতে, ওনার বাড়িওয়ালা ওনাকে ফোন করে বলতেছে যে বিষ্ণু, তুমি যে বাসায় লক করে গেছো, তোমার বাসাতে কেউ নাই, পানির নল ছেড়ে গেছো, পুরা বাসা তো ভিজে যাচ্ছে, এসে পানির নলটা অফ করে দাও। পরে বিষ্ণু ভাই আসলো, বাসার বাইরে থেকে সবাই পানি পড়ার শব্দ শুনতে পায় ভিতরে, কিন্তু বিষ্ণু ভাই যখন লকটা খুলে দেখে বাসার ভিতর পুরো শুকনা, কোনো পানি ছাড়া নাই, কোনো ইয়া নাই। পরে বিষ্ণু ভাই এটা নিয়ে হিস্ট্রি নিল যে বাড়িওয়ালা নাকি একটা মেয়ে ছিল, ওই মেয়েটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, তারপর থেকে নাকি এই বাড়িতে প্রবলেমটা হয়, শুধুমাত্র 3 তলা উত্তর কর্নারে যে ফ্ল্যাটটা আছে ওই ফ্ল্যাট বরাবর ছাদে এই কাহিনীটা হয়। তারপরে বিষ্ণু ভাই বাসাটা চেঞ্জ করে, নতুন বাসা নেয়, তারপর থেকে আর এই বাসা। অনেক ধন্যবাদ। আমরা চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে এবং তার কাছ থেকে আমরা ঘটনাটা শুনবো। আপনার নামটা একটু বলবেন, তারপর আপনি কোথা থেকে এসেছেন, তারপর তার ঘটনা শুনবো। রাসেল ভাই, আপনাকে ধন্যবাদ রেডিও ফুড থেকে সপ্তম বছরে পড়ার জন্য শুভেচ্ছা। আমি ফরমান, আমি আসছি দিল্লি রোড থেকে স্কাটন। আমার রাসেল ভাই আসলে এই ভূত এফএম শুনতে শুনতে অভ্যাসে দাঁড়িয়ে গেছে যে প্রতি শুক্রবার ভূত এফএম জন্য ওয়েট করি, কিন্তু যেখানে যাই সেখানেই ভূতের কিছু বা কোনো এরকম কোনো ঘটনা কালেক্ট করি, কিন্তু কালেক্ট করতে করতে নিজের সাথেই যে ঘটে যাবে সেটা আসলে বুঝতে পারি নাই। নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আজকে আপনাদের সাথে লিসেনার্স আমি শেয়ার করতে আসছি রাসেল ভাইয়ের মাধ্যমে। সেটা হচ্ছে গত সপ্তাহে আগের সপ্তাহে আমি বাইক নিয়ে হঠাৎ করে একটু ইচ্ছা হলো যে আমার বাইক নিয়ে আমি ব্রহ্মপুরে যাবো, ঘুরে আসবো আমার এলাকা। তো ঘুরে আসার সব ঠিক, আমি একেবারেই সুন্দরভাবেই আমি এবং আমার সাথে আমার এক ছিলেন, আমার এক ভাগনা ছিলেন। তো আমরা আশুগঞ্জ পর্যন্ত গেলাম, যাওয়ার পর তাকে তার বাসায় নামাই দিয়ে আমি তখন একা আস্তে ধীরে যাচ্ছি। কিন্তু আসল ভাই, আমি কখনো কল্পনা করি নাই যে এত দূর চলে আসলাম, এত পথ চলে আসলাম, আসার সময় কোনো ঝামেলাই হয় নাই। কিন্তু আসলে বলতে হচ্ছে যে আমি এখনো আমার গুজবাম হয়ে যাচ্ছে এটা কথাটা স্মরণ করতে গিয়ে, যে আমি যখন একেবারেই আশুগঞ্জের শেষ সীমানার দিকে চলে আসছি, তখন হঠাৎ করে একটা স্পিড ব্রেকারের সামনে আমি খুব স্লো করে আমার গাড়ি নিচ্ছি। সামনে একটা ট্রাক ছিল, পিছনে আরেকটা ট্রাক ছিল, ট্রাক দুটোই খুবই স্লো গতি দিয়ে যাচ্ছে, কিন্তু পিছনের ট্রাকটা সে আমাকে হয়তো ফলো করতেছিল। কারণটা আমি পরে বলছি। আমি হঠাৎ করে দেখি কি সামনের ট্রাকটা খুব বেশি স্পিডে আপনার ব্রেক করে। তা আমি দূর থেকে আমার কাছ থেকে প্রায় 5 গজ দূরে ছিল ট্রাকটা। আমি বুঝতে পারি যে ট্রাকটা স্পিড ধরলো। তা আমি ওই মোতাবেক আমার স্পিডটা কন্ট্রোল করার জন্য আমি যেই প্রস্তুতি নিচ্ছি, তখন হঠাৎ করে আমি দেখি কি আমার সারা শরীর একদম স্টিল হয়ে গেল। আমার চোখ একদম অন্ধকার দেখা শুরু করলাম। আমি কিছু করতে পারতেছিলাম না, শুধু দেখি আমার সারা শরীর হাত পা আমি তাকিয়ে আছি একেবারে অন্ধকার অবস্থায়। আমি বুঝতেও পারতেছিলাম না যে কি করব। তখন হঠাৎ করে কিছুক্ষণ পর আমাকে আমি দেখতে পাই 2 হাত সামনে ট্রাক, কিন্তু হঠাৎ করে কি জানি একটা সামনে গেল। আমি বুঝে ওঠার আগেই পিছন থেকে আমার পিছন ট্রাকটা আমাকে এসে বলতেছে। এর মাঝে যেটা হলো রাসেল ভাই, এই অবস্থায় ইমব্যালেন্স হয়ে যাওয়ার কথা আমার মোটরসাইকেলটা, কিন্তু অশেষ রহমত আল্লাহর যে হয় নাই। আমি দেখি কি আমার সাইকেলটা বাম পাশে রোডে সুন্দরভাবে একেবারে পার্ক করা। তখন শুনতেছি ডান দিক থেকে আমাকে ট্রাক থামায় ট্রাকের যে হেল্পার উনি বলতেছে, ভাই আপনি একটু আস্তে ধীরে যান, আপনার খুব বিপদ দেখতে পেলাম। আমরা দেখলাম যে আপনি সাদা কার সাথে কিসের সাথে বাড়ি খাচ্ছেন। তা আমি বললাম, কিসের সাথে? আপনি একটু দাঁড়ান, এদিকে তো মানুষ নাই, আমি আপনার সাথে যাব। তো ওই হেল্পারটা নেমে আসলো, এসে আমাকে বললো যে আমরা দেখলাম যে আপনার সাথে কি যেন একটা সাদা অনেক বড় কিছুর সাথে আপনি বাড়ি খাচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই আমরা ভাবতেছিলাম যে আপনি বোধহয় আমাদের চাকার নিচেই পড়তে যাচ্ছেন। কিন্তু এটা একেবারে একটা আশ্চর্য ঘটনা যে আপনি কিভাবে পার করলেন বামে, কিভাবে দাঁড়ালেন, এটাও একটা বিশাল একটা বিষয়। তো তারপরে আমি ওই ট্রাকের পিছনে করে আমাদের একটা গন্তব্যে এসে দাঁড়াই। ওই ব্যক্তি নেমে তখন সে আমাকে বলতেছে, সে দেখলো একটা বিরাট বড় একটা লম্বা মানুষ এবং তার সাথে একটা বিরাট বড় সাদা মতো একটা বিরাট বড় কি জানি, সে আমাকে ডেসক্রাইব করতে পারে নাই। ওইখানে সে দেখলো যে ওইটার সাথে আমি জাস্ট একটা আমার ক্লাস হলো, কিন্তু আসলে আমার কিছুই হয় নাই। আল্লাহর অশেষ রহমত, আমি বেঁচে গেছি। কিন্তু ওইখানে ওই আশেপাশে যে মানুষগুলো ছিল তারা বলতেছিল এই সাইডটাতেই কিছুদিন পূর্বে, তার সপ্তাহখানেক পূর্বে আরেকটা মোটরসাইকেল 3 জন আরোহী সহ অ্যাক্সিডেন্ট করে এবং
আর ওদেরকেও একটা ট্রাক চাপা দেয়, কিন্তু ওই এলাকাতে ওই সময়ে কখনো কোনো ট্রাক ছিল না। এটা ছিল ওই এলাকার মানুষের কথা। তো আমি আসলে খুব ধন্যবাদ যে রাসেল ভাই এই কথা, এই ঘটনাটা আমার সাথে যেটা ঘটে গেল এটা কেউ জানে না, আজকে আপনি আপনার মাধ্যমে আমি সবাইকে বলছি। তো লিসেনার্স আমাকে জন্য দোয়া করবেন এবং ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ রাসেল ভাই এবং আসম ভাইকে। অনেক ধন্যবাদ আপনাকেও, এবং আশা করছি যে আপনাদের সবার এই ঘটনাটা ভালো লেগেছে। অ্যান্ড আমরা একটা ছোট্ট কুইক একটা বিরতিতে চলে যাবো এবং বিরতির পর আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ ফুর্তি।